আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে লার্ন আপ একাডেমিতে। আজকে আমাদের হচ্ছে গতি চ্যাপ্টারের থার্ড লেকচার। অলরেডি আমরা 2টা লেকচারে গতি চ্যাপ্টারের প্রায় ম্যাথমেটিক্যাল যে কনসেপ্ট আমরা শুরু করেছিলাম আমরা প্রায় কভার করে ফেলেছি। আজকে আমাদের শেষ লেকচার এই চ্যাপ্টারের উপর, যেখানে আমরা আজকে পড়ন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তু এই টপিক রিলেটেড যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে আমরা সেগুলো কভার করব। আমরা বরাবরের মতোই আমাদের কন্টেন্টগুলো আমরা যেভাবে সাজিয়েছিলাম, অর্থাৎ পড়ন্ত এবং নিক্ষিপ্ত বস্তুর মধ্য থেকে বোর্ড এক্সামের যে প্রশ্নগুলো বারে বারে আসছে এবং আমরা বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে যে প্রশ্নগুলো খুব বেশি দরকার বোর্ড প্রশ্নের জন্য, বোর্ড প্রশ্নে কমন আসার মতো উপযোগী, আমরা সেই প্রশ্নগুলোকে আলাদা করে বাছাই করেছি। আমরা হয়তো 3টা সিকিউ করব পড়ন্ত এবং নিক্ষিপ্ত বস্তু থেকে, যার মধ্যে এটা হলো সিকিউ 1। এই উদ্দীপকটা মোটামুটি যারা এসএসসি 26 ব্যাচ অর্থাৎ পরীক্ষার্থী যারা আছো, তোমরা গতি চ্যাপ্টার যখনই করতে যাবা এই উদ্দীপকটা মোটামুটি তোমাদের কাছে অনেক বেশি পরিচিত, ঠিক আছে? এই ধরনের প্রশ্ন মোটামুটি অনেক বেশিবার বোর্ডে আসছে, প্রায় কয়েকটা বোর্ড এক্সামে, টেস্ট পরীক্ষার যে স্কুল কোয়েশ্চেন সেখানেও এই ধরনের প্রবলেম দেখা গেছে। তো এই উদ্দীপক রিলেটেড এই 4টা প্রশ্ন আমরা সিলেক্ট করেছি। সর্বশেষটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা সিকিউতে প্রায়ই থাকে। এটার সাথে আমরা বাকি 3টা প্রশ্ন অ্যাড করেছি যেটা এই উদ্দীপকের সাথে রিলেটেড বা এই উদ্দীপক থেকে এই ধরনের কোয়েশ্চেন হতে পারে বোর্ড এক্সামগুলোতে। তো আমরা টোটাল এই উদ্দীপক থেকে 4টা কোয়েশ্চেনকে বাছাই করেছি। আমরা এই 4টা কোয়েশ্চেন যদি সলভ করতে পারি, এইরকম উদ্দীপক থেকে যদি আমাদেরকে কোয়েশ্চেন করে এই রিলেটেড, তাহলে আমরা ওই প্রশ্নগুলোর উত্তর অনায়াসেই করতে পারবো। এতটুকু আশ্বাস আমি তোমাদেরকে দিতে পারি, ঠিক আছে? তোমরা যদি আমার সাথে সাথে এই প্রশ্নটা অর্থাৎ এই উদ্দীপকটা অ্যানালাইসিস করে ভালো করে যদি প্রশ্নগুলো সলভ করতে শিখো, আশা করি তোমাদের এই টপিকটাতে অর্থাৎ এইরকম উদ্দীপক যদি থাকে যেখানে হচ্ছে একটা বস্তুকে নিক্ষেপ করা হয় এবং ওই বস্তুকে এই যে এখানে যেমন বলা হয়েছে যে ব্যাটসম্যান একটা বলকে আঘাত করছে এবং একজন ফিল্ডার দৌড়ে আসছে বলটা ধরার জন্য, এই রিলেটেড মোটামুটি যদি উদ্দীপক থেকে কোয়েশ্চেন করে তোমরা অনায়াসে সেগুলো অ্যান্সার করতে পারো। তাহলে চলো দেখা যাক এই প্রশ্নটা কিভাবে আমরা সলভ করতে পারি। প্রথমে আমরা একটু উদ্দীপকটাকে অ্যানালাইসিস করা শিখবো, কারণ সিকিউ প্রশ্ন উদ্দীপক অ্যানালাইসিসটা খুব বেশি জরুরি, ঠিক আছে? আচ্ছা, দেখা যাক আমাদের প্রশ্ন আমাদের কি বলছে। বলতেছে একজন ব্যাটসম্যান একটি বলকে 30 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করছে। অর্থাৎ একজন ব্যাটসম্যান ব্যাটিং করতেছে, একজন বলার বল করলো এবং সে ব্যাট দিয়ে 30 মিটার পার সেকেন্ড বেগে বলটাকে আঘাত করছে। তো আঘাতের পর কি করবে? বলটা শূন্যে উঠে যাবে, অর্থাৎ সামনের দিকে শূন্যে উপরের দিকে উঠে যাবে। কেমন? তো উপরের দিকে উঠতে দেখে ব্যাটসম্যান থেকে 20 মিটার দূরত্বে অবস্থান করা একজন ফিল্ডার ওই বলটি ধরার জন্য 10 ms বেগে কি করলো? দৌড় দিল। যদি এরকম নির্দিষ্ট একটা বেগের কথা বলা থাকে সবসময় বুঝবে এটা সমবেগ, অর্থাৎ যেহেতু এখানে ব্যক্তি বা ফিল্ডারটা ত্বরণ নিয়ে গতিশীল হয়নি, মানে একটা নির্দিষ্ট বেগ আদিবেগ নিয়ে গতিশীল ছিল এবং এই বেগটাই কি তার সম্পূর্ণ পথে কার্যকর থাকবে। এই জন্য ফিল্ডারের যে বেগ অর্থাৎ এরকম নির্দিষ্ট একটা বেগের কথা যদি বলা থাকে আমরা সবসময় এটাকে সমবেগ কনসিডার করেই ম্যাথটা করব, ঠিক আছে? তাহলে এখানে বলের আদিবেগ দেওয়া আছে, ফিল্ডারের দূরত্ব দেওয়া আছে এবং ফিল্ডারের বেগ দেওয়া আছে, 3টা ইনফরমেশন আমাদেরকে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, আঘাতের 2 সেকেন্ড পর বলটির বেগ কত হবে? তাহলে বলটা কি পড়ন্ত বস্তু নাকি নিক্ষিপ্ত বস্তু? অবশ্যই নিক্ষিপ্ত বস্তু, যেহেতু আমি তাকে আঘাত করে উপরের দিকে উপরে শূন্যে নিক্ষেপ করা হয়েছে, অর্থাৎ এই যে আঘাত করছে মানে কি বলটা উপরের দিকে উঠে যাবে না? তার মানে এটা কি নিক্ষিপ্ত বস্তুর কনসেপ্ট। তাহলে আমরা আঘাতের 2 সেকেন্ড পর বেগ বের করতে চাচ্ছি। তাহলে এখানে যে বেগটা বের করতে বলছে এটা কেমন বেগ হবে? অবশ্যই শেষ বেগ হবে, কারণ বলটাকে যেহেতু আমি 30 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করছি, তাহলে এটা কি আদি বেগ না? তাহলে 2 সেকেন্ড পর বেগটা কত হবে সেটা আমাদেরকে কি করতে বলছে? হিসাব করতে বলছে। তাহলে চলো ম্যাথটা কিভাবে করবো আমরা একটু দেখি। আরেকটা বিষয় হচ্ছে পড়ন্ত এবং নিক্ষিপ্ত বস্তুর জন্য হচ্ছে আমাদের তো ত্বরণ অর্থাৎ অভিকর্ষণ ত্বরণ থাকে। এখানে আমরা নর্মাল যে অ্যাক্সিলারেশনটা ব্যবহার করি সমত্বরণ বা সমতল বস্তুর গতির জন্য, এখানে কিন্তু ইকুয়েশনগুলো অর্থাৎ তোমরা পড়ন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তুর সমীকরণগুলো নিশ্চয়ই জানো, অর্থাৎ ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এর স্থলে কি বসে? জি বসে। তো যার কারণে এখানে আমাদের ত্বরণ নিয়ে খুব বেশি কি টেনশনে থাকতে হয় না, যেহেতু অভিকর্ষণ ত্বরণের মানটা ফিক্সড করে দেওয়া থাকে, আমরা 9.8 ব্যবহার করি। তো এখানে একটু বিষয় একটু বলে রাখি, অনেক সময় দেখবা উদ্দীপকে জি এর মানটা আলাদা করে দিয়ে দেয় এবং ওটা 9.8 দেয় না, 10 দিয়ে দেয় অনেক সময়। তো যদি প্রশ্নে কখনো এভাবে জি এর মানটা ফিক্স করে বলে দেওয়া থাকে, তাহলে প্রশ্নে যেটা থাকবে সবসময় ওইটা ব্যবহার করবা। আর কিছু দেওয়া না থাকলে আমরা সর্ব নর্মালি যেটা আদর্শ মান ধরে নেই 9.8, আমরা সেটা ব্যবহার করবো। তাহলে 2 সেকেন্ড পর শেষ বেগ আমার কাছে কোন কোন ভ্যালুগুলো দেওয়া আছে? বলের আদিবেগ দেওয়া আছে কত? 30 মিটার পার সেকেন্ড, এটা ভ্যালুটা দেওয়া আছে। আমরা জি এর ভ্যালু জানি, জি হচ্ছে কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর
কত সময় পর বেগ বের করতে বলছে? 2 সেকেন্ড পর, তাহলে টাইম হলো কত? 2 সেকেন্ড। আমরা কি বের করতে চাই? আমরা শেষ বেগ বের করতে চাই। সাইড নোট লেখা শেষ। এবার আমরা দেখি কোন সূত্র দিয়ে আমরা সহজে করতে পারবো। শেষ বেগ যেহেতু বের করতে বলছে, আমরা v u - gt, এটা দিয়ে খুব সহজেই এই নিক্ষিপ্ত বস্তু অর্থাৎ 2 সেকেন্ড পর বলের বেগটা হিসাব করতে পারবো। এখন এখানে যে মাইনাস, এটা সবসময় মনে রাখবা, নর্মালি এই মাইনাসটা কেন কাউন্ট করা হয়েছে, অর্থাৎ এটা অভিকর্ষের বিরুদ্ধে কি কাজ করতেছে। নর্মালি অভিকর্ষ কোন দিকে কাজ করে? পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে। তো বস্তু যেহেতু তুমি নিক্ষিপ্ত অর্থাৎ নিক্ষেপ করছো বলটাকে, তাহলে সেটা কি অভিকর্ষের বিপরীতে কাজ করতেছে না? তাহলে জি এর মানটা কি, বা জি এর ডিরেকশনটা কোন দিকে? অভিকর্ষের বিপরীত দিকে। এই জন্য আমরা নিক্ষিপ্ত বস্তুর সমীকরণে কি ব্যবহার করি? মাইনাস ব্যবহার করি। আচ্ছা, তাহলে আমরা যদি ভ্যালুগুলো বসাই, ইউর মান হচ্ছে 30, জি হচ্ছে 9.8 মাল্টিপ্লাইড বাই 2, তাহলে এখানে ভ্যালু কত আসবে? 30, আর এখানে আসবে কত? 19.6, তাই না? তাহলে ভ্যালু কত হয় আমাদের? ভ্যালু আসবে 10.4 মিটার পার সেকেন্ড। এই যে 30 থেকে 19.6 যদি আমরা বাদ দিই, তাহলে কত আসবে? 10.4 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আঘাতের 2 সেকেন্ড পর বস্তুর বেগটা কমে, অর্থাৎ ওই যে বলটার বেগটা কমে 30 থেকে কত হয়ে যাবে? 10.4 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। নিক্ষিপ্ত বস্তুর বেলায় কিন্তু বেগ যত উপরের দিকে, বস্তু যত গতিশীল হবে, অর্থাৎ বস্তু যত উচ্চতায় উঠবে, বেগ তত কমতে থাকবে। কারণ অভিকর্ষের বিপরীতে কাজ করতেছে। বস্তু যত উপরের দিকে যেতে চাইবে, পৃথিবীর আকর্ষণ কিন্তু নিচের দিকে কাজ করবে। ফলে বস্তুর বেগটা আস্তে আস্তে কমতে থাকবে, এবং প্রতি সেকেন্ডে কতটুকু করে কমবে? 9.8 মিটার করে করে কমবে। ঠিক আছে? আচ্ছা, আর এরপরে যে বিষয়টা সেটা হলো, এটা অবশ্যই একটা বেসিক জিনিস মনে রাখবা, নিক্ষিপ্ত বস্তুর বেলায় বস্তু কখনো আনলিমিটেড উচ্চতা উঠতে পারে না। ঠিক আছে? অর্থাৎ তুমি যখন একটা নির্দিষ্ট বেগ দিয়ে তাকে নিক্ষেপ করবা, তখন বস্তু কিন্তু যতটুকু উঠুক, একটা নির্দিষ্ট উচ্চতা পর সে আবার কি করবে? ভূমিতে ফিরে আসবে। তো আমরা জানি এটা সর্বোচ্চ উচ্চতায় নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় বস্তুর বেগ কত হয়ে যায়? শেষ বেগটা 0 হয়ে যায়। সবসময় মনে রাখবা। অর্থাৎ একটা বস্তু উঠে, অর্থাৎ তুমি যখন বস্তুকে নিক্ষেপ করছো, সে একটা উচ্চতা উঠে অবশ্যই তার বেগটা কি হবে? 0 হবে। তখন সে আবার কি করবে? ভূমির দিকে পড়তে শুরু করবে। এই বেসিক জিনিসটা নিক্ষিপ্ত বস্তুর অনেক পেতে তোমার কাজে আসবে। এটা একটু ভালো করে খেয়াল করবা। তাহলে ক নাম্বার, অর্থাৎ 1 নং প্রশ্নের উত্তর এতটুকুই। খুবই সিম্পল একটা ম্যাথ ছিল, খুব বেশি কঠিন না, বা ইনফরমেশনও খুব বেশি জটিলতার মধ্যে দেওয়া নাই। আমরা সহজেই ইনফরমেশনগুলো অ্যানালাইসিস করে বের করে ফেলতে পারবো। তার পাশাপাশি এই সূত্র দিয়ে ম্যাথটা খুব সহজেই আমরা করতে পারবো আশা করি। এরপরে যদি আমরা 2 নম্বর প্রশ্নটার দিকে একটু যাই, একটু খেয়াল করতে হবে 2 নম্বর প্রশ্নটা, কত সময় পর বলের বেগ 1/3 হবে? এইখানে আমি একটু বলে রাখি, কত সময় পর বলের বেগ 1/3 হবে। এখন বলকে তুমি কত বেগে নিক্ষেপ করছো, এটা সেকেন্ড নাম্বারটা। হ্যাঁ, ইউ কত বেগে নিক্ষেপ করছো? 30। এখন আদিবেগ ছিল কত? 30। আদিবেগ যেহেতু 30, কত সময় পর হবে? এখন টাইমটা তুমি বের করতে চাও, কেমন? টি তোমার দরকার, টি তোমার দরকার। 1/3। এখানে একটু খেয়াল করবে, আমি এই কোয়েশ্চেনটা আসলে 1/3 এভাবে করে ইচ্ছা করে সাজাইছি একটু। অনেক সময় এই প্রশ্নটা অনেকভাবে আসতে পারে, প্রশ্নের প্যাটার্নটা সেম কিন্তু ভ্যালুটা ভিন্ন ভিন্ন। আমি তোমাকে এক্সাম্পল দিই। যেমন মনে করো তোমাকে জিজ্ঞাসা করতে পারে, কত সময় পর বলটির বেগ 10 মিটার পার সেকেন্ড হবে? কত সময় পর বলটির বেগ 15 মিটার পার সেকেন্ড হবে? অর্থাৎ বেগটা তোমাকে ফিক্সড করে বলে দিতে পারে। আবার যদি চিন্তা করে যে না, তোমাকে দিয়ে একটু কষ্ট করাবে ওরা, একটু যেমনটা এই ম্যাথে আমি একটু করে তোমাদেরকে কষ্ট করাচ্ছি, যে আমি বেগের মানটা ফিক্সড করে না বলে তোমাকে একটা সাংকেতিক শব্দ ব্যবহার করছি এখানে, যে 1/3 হবে। অনেক বাচ্চারা আবার এই জিনিসটা বুঝে না যে 1/3 কিভাবে হিসাব, এখানে একটু দুর্বলতা কাজ করে। 1/3 মানে কি? 3/1 অর্থাৎ যে বেগে তুমি তাকে আঘাত করছো, যে বেগে তুমি তাকে নিক্ষেপ করছো, তার 3/1 হয়ে যাবে। তাহলে এখানে ভি যেটা, ভি হবে কত? 30 মাল্টিপ্লাইড বাই কত? 1/3। তাহলে এখানে কত হবে? 10। তাহলে ঘটনা হচ্ছে, তোমাকে এই প্রশ্ন আসলে এইভাবে করছে, কত সময় পর বলটির বেগ 10 মিটার পার সেকেন্ড হবে? 1/3 হবে মানে কি? আগে যদি তুমি 30 নিক্ষেপ করো, 30-র 1/3 হয় হচ্ছে কত? 10 মিটার পার সেকেন্ড। তাহলে এই প্রশ্নটার আরেকটা ভার্সন হচ্ছে এরকম, কত সময় পর বলটির বেগ কত হবে? 10 মিটার পার সেকেন্ড হবে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, বুঝতে পারছি? তাহলে তোমাকে এরকম 1/3, অর্ধেক হবে, 1/4 এরকম বলতে পারে, অথবা ডিরেক্টলি বেগের ভ্যালুটা উল্লেখ করে দিতে পারে যে কত সময় পর বেগ 20 মিটার পার সেকেন্ড হবে, 10 মিটার পার সেকেন্ড হবে, এরকম। তো যদি এই ধরনের তোমাকে কথা ব্যবহার করে যে 1/3, অর্ধেক, তখন তোমাকে সেটা একটু করে দেখাতে হবে যে অর্ধেকের ভ্যালু কত বা 1/3 ভ্যালুটা এক্স্যাক্টলি কত। আচ্ছা, এবার আসো, তাহলে আমরা এবার কত সময় পর, এটা খুব সহজে বের করে ফেলতে পারবো। সেম ভাবে আবার সেম সূত্র অ্যাপ্লাই করবা,
ভি ইকুয়াল টু ইউ মাইনাস কি জিটি। এবার ভি এর ভ্যালু কত দেওয়া আছে 10, ইউ কত দেওয়া আছে 30 মাইনাস 9.8 টি। তাহলে আমরা যদি এটাকে নিয়ে আসি, আমরা 9.8 টি ইকুয়াল টু লিখতে পারি 20। 10কে যদি রিপ্লেস করে দিই 20 হয়ে যাবে। তাহলে টি ইকুয়াল টু কত আসতেছে 20 ডিভাইডেড বাই 9.8। তাহলে 20কে 9.8 দিয়ে ডিভাইড করলে কত হয় 2.04 সেকেন্ড। 2.04 সেকেন্ড, এটা হলো আমার টি এর ভ্যালু। অর্থাৎ ওরা আমাকে যেটা বের করতে বলছে যে কত সময় পর বলটির বেগ 1/3 হবে। তাহলে কত সময় পরে হবে 2.04 সেকেন্ড পরে হবে। আশা করি বুঝতে পারছি, কঠিন কিছু ছিল না। সেম একই সূত্র দিয়ে আমরা কিন্তু 1 নাম্বার 2 নাম্বার দুইটা ম্যাথই করতে পারছি। কেমন? এর পরেরটা আশা করি বুঝতে পারছি, এটাতে কোনো প্রবলেম নাই। যদি প্রবলেম থাকে আমাদেরকে কমেন্ট করবা, আমরা তোমার প্রবলেম বা স্পেসিফিক কোনো সমস্যা থাকলে সেটা সর্বোচ্চ পরিমাণে সলভ করার সহযোগিতা আমরা করবো। আচ্ছা, এবার আমরা আমাদের তৃতীয় কোয়েশ্চেনটা একটু দেখি। 3 নম্বর কোয়েশ্চেন আমাদেরকে কি বলছে, বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। এই যে এই প্রশ্নটার জন্য একটু স্টার মার্ক দিবা, এটা সহজ প্রশ্ন। তুমি যদি 1 2 3কে কম্পারিজন করো, তিনটার মধ্যে কোনোটাই কিন্তু খুব বেশি কঠিন কোয়েশ্চেন না, একদম শর্টকাট, সুন্দর মতো একটা সূত্র দিয়ে ম্যাথটা করে ফেলা যায়, খুব সুন্দর মতো ভ্যালুগুলো দেওয়া আছে, খুব বেশি জটিলতার মধ্যে নাই। বাট এই ম্যাথটাতে তোমার ছোট্ট ওই বেসিকটা দরকার হবে, যেটা আমি একটু আগে বলছিলাম। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যদি তোমাকে সর্বোচ্চ উচ্চতা এই কথাটা কখনো বলে দেয়, সর্বোচ্চ উচ্চতা, তাহলে সবসময় মনে রাখবা সর্বোচ্চ উচ্চতা বলার সাথে সাথে বস্তুটার শেষ বেগ 0 এই কথাটা তোমাকে বলা হয়ে গেছে। অর্থাৎ নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা যখনই বলবে, ওই জায়গায় সর্বোচ্চ উচ্চতা কথার সাথে সাথে শেষ বেগটা কত হয়ে গেছে 0। কারণ একটা বস্তু কতক্ষণ পর্যন্ত উপরের দিকে উঠতে থাকবে, যতক্ষণ তার আদিবেগটা অবশিষ্ট থাকবে। আদিবেগ আস্তে আস্তে কমবে, কমতে 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 একটা সময় পরে গিয়ে এটা সব সময় কি হবে 0 হবেই। তাহলে ওই অবস্থানটা এক্স্যাক্টলি যতটুকু হাইটে গিয়ে শেষ বেগটা 0 হয়, ওইটাই তার সর্বোচ্চ উচ্চতা। এই জন্য আমরা বলি সর্বোচ্চ উচ্চতায় নিক্ষিপ্ত বস্তুর শেষ বেগটা কি হবে 0 হবে। তাহলে এই 3 নম্বর ম্যাথের জন্য ভি ইকুয়াল টু 0, এটা কিন্তু ডিরেক্টলি কোথাও দেওয়া নাই, এটা হলো বেসিক জিনিস, তোমাকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এটা মনে রাখতে হবে। এরপরে যদি আমরা বলি আদিবেগ কত ছিল, আমি তাকে 30 মিটার পার সেকেন্ডে নিক্ষেপ করছিলাম। আচ্ছা, তাহলে আমাকে কি বলছে সর্বোচ্চ কত উচ্চতা, আমার কাছে হাইট জানতে চাইছে, এইচ হাইট, হ্যাঁ, কত উচ্চতায় উঠবে। তাহলে এটাকে আমরা ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি দিয়ে করব? হ্যাঁ, অবশ্যই করব না। অর্থাৎ আমি তোমাদেরকে বারবার আমার আগের লেকচারগুলোতে এই জিনিসটা বলছিলাম যে অর্থাৎ তুমি কোন সূত্র দিয়ে ম্যাথটা করবা, এই বিষয়টা তুমি কিভাবে বুঝবা, তোমার এই ভ্যালুগুলোকে, এই ভ্যালুগুলোর রিলেটেড কোন ফর্মুলাটা আছে। যেমন ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি দিয়ে আমি এই ম্যাথটা করতে পারবো না, কারণ আমার দরকার হচ্ছে এইচ, কিন্তু এই সূত্রটাতে এইচ এর মান অনুপস্থিত। এই জন্য আমরা কোনটা দিয়ে যাব, আমরা খুব সহজে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh এই ফর্মুলাটাতে যাব। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি কিন্তু তোমাদেরকে বেসিক জিনিসগুলো খুব বেশি পড়াচ্ছি না এই ভিডিওগুলোতে। আমি বারবার বলেছিলাম যে এই ভিডিও বা এই কন্টেন্টগুলো হচ্ছে যারা এসএসসি মানে এসএসসি 26 ব্যাচ, অর্থাৎ যারা এপ্রিলে পরীক্ষা দিবা, অথবা হচ্ছে এমন স্টুডেন্টদের জন্য যাদের মোটামুটি বেসিকটা ক্লিয়ার আছে, তোমরা জাস্ট ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে চাও, একটা চ্যাপ্টারে কত ধরনের গাণিতিক সমস্যা থাকতে পারে তোমরা সেই জিনিসটা জানতে চাও, এইরকম স্টুডেন্ট যারা আসো বা পরীক্ষার্থী যারা আসো, শেষ সময়ের প্রস্তুতি, তোমার শেষ সময়টা আসলে বেসিক পড়ার মতো সময় থাকে না। বেসিক তুমি দীর্ঘদিন ধরে পড়ে আসছো, শেষ সময়ে তোমার কি দরকার, খুব বেশি প্র্যাকটিসিং প্রবলেম দরকার, ম্যাথমেটিক্যাল প্রবলেম দরকার, কেউ কত ধরনের কোয়েশ্চেন হয় ওই আইডিয়াটা তোমার দরকার। এই কন্টেন্টগুলো তোমার সেই অভাবটা পূরণ করবে। তাহলে এই ভিডিওটা মূলত তাদের জন্য। এই জন্য দেখবা আমি কিন্তু আসলে সূত্র সম্পর্কিত খুব বেশি আলোচনায় যাই না, যে এই সূত্র কিভাবে আসছে, এই সূত্র এখানে কেন বসাচ্ছে, আমি এগুলোর উত্তর কিন্তু স্কিপ করতেছি। কারণ আমি ধরে নিচ্ছি যারা এই ভিডিওটা দেখতেছো বা যারা এটা দেখবা, তারা মোটামুটি এই বেসিকটা ক্লিয়ার, অন্তত সূত্রের সমীকরণগুলা, কোন সূত্র দিয়ে ম্যাথ করব, কোন সূত্র ব্যবহার করতে হয়, সূত্রগুলা কি, এতটুকু আইডিয়া তোমাদের আছে। আমি জাস্ট তোমাদেরকে এখানে হেল্প করতেছি, ওই সূত্র দিয়ে তুমি একটা ম্যাথ কিভাবে ক্র্যাক করবা, কিভাবে একটা ম্যাথ অ্যানালাইসিস করে ওই ফর্মুলা দিয়ে তুমি রেজাল্টে পৌঁছাবে, আমি তোমাকে জাস্ট ওইটুক করাচ্ছি। অর্থাৎ তোমাকে সারা প্রশ্নগুলো একটা চ্যাপ্টারের যাবতীয় যত ধরনের প্রবলেম সব এক জায়গায় এক বোর্ডে তোমাকে আমি করাই দিচ্ছি। তুমি যদি এইভাবে করে একটু কনসেপ্ট বেসড করতে পারো, তাহলে ওই চ্যাপ্টারের আর ম্যাথমেটিক্যাল প্রবলেম তোমার অজানা থাকবে না, মানে তোমার আয়ত্তের বাইরে থাকবে না। আসো তাহলে আমরা এটা একটু সলভ করি। দেখো তো, সর্বোচ্চ উচ্চতা এইচ বের করতে চাই, তাহলে এখানে এইচ যেটা, এইচটা কিন্তু এইচ ম্যাক্স আসলে। অর্থাৎ নিক্ষিপ্ত বস্তুর বেলায় তো উচ্চতা অনেক রকম হইতে পারে। ধরো তুমি একটা বস্তুকে নিক্ষেপ করছো, হ্যাঁ,
এই বস্তুকে তুমি এখান থেকে কি করছো, নিক্ষেপ করছো। তাহলে বস্তুটা মনে করো সর্বোচ্চ এই জায়গায় আসছে, তাহলে এই পয়েন্টে তার বেগ হবে কি 0। কিন্তু বস্তু তো এই উচ্চতাগুলো আস্তে 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 কি করবে, উপরের দিকে উঠতে থাকবে না। তাহলে এখানেও তার একটা উচ্চতা থাকবে, এখানেও একটা উচ্চতা থাকবে, এখানেও একটা উচ্চতা থাকবে। কিন্তু এই উচ্চতাটা হলো একটা স্পেশাল উচ্চতা, এটাকে আমরা বলি এইচ ম্যাক্স, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা। অর্থাৎ এই পয়েন্টের উপরে বস্তুটা কি করবে না, উপরের দিকে যাবে না। ঠিক আছে, তাহলে এইখানে যদি আমরা উচ্চতা বের করতাম আমরা শুধু তখন এটাকে এইচ বলি, বাট টপ পয়েন্ট যেটা একেবারে সর্বোচ্চ উচ্চতা ওটাকে আমরা বলি কি এইচ ম্যাক্স। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা ম্যাথটা করে ফেলি। এবার আমরা এইচ ম্যাক্স বের করতে চাই, এখানে এইচ এর মানটা হবে কি এইচ ম্যাক্স। তাহলে ভি এর মান কত 0, ইউ কত 30 স্কোয়ার, তাহলে 2 মাল্টিপ্লাইড বাই 9.8 ইন্টু কি এইচ ম্যাক্স, এইচ ম্যাক্স। তাহলে এখন আমরা যদি হিসাব করি 2 মাল্টিপ্লাইড বাই 9.8 তাহলে কত হয় 19.6 ইন্টু কি এইচ ম্যাক্স ইকুয়াল টু 900, 30 কে স্কোয়ার করলে 900। তাহলে এই যে দেখো এখন তুমি এইচ ম্যাক্সের ভ্যালুটা ইজিলি পেয়ে গেছো, 900 ডিভাইডেড বাই কি 19.6, এইচ ইকুয়াল টু আমরা যদি এটা ভাগ করি 900 ভাগ 19.6 তাহলে কত আসে 45.91, 45.91 মিটার। তাহলে এই যে আমাদের সর্বোচ্চ উচ্চতা যেটা আমরা এইচ ম্যাক্স বলছিলাম, অর্থাৎ বস্তুটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে 45.91 মিটার হাইটে উঠবে। অর্থাৎ একটা বস্তুকে যদি তুমি বা একটা বলকে এখানে যেটা আঘাত করছে 30 মিটার পার সেকেন্ড বেগে যদি আমরা আঘাত করি সেটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে 45.91 মিটার হাইটে উঠবে। কঠিন কিছু না আশা করি, সূত্রটাও মোটামুটি আমরা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তো তিনটা সূত্রই ব্যবহার করি। একটা হচ্ছে এটা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, আরেকটা এর আগে যেটা করাইছে প্রথম দুইটা ম্যাথ ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, আরেকটা হচ্ছে কোনটা এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ওইটা। এই তিনটা সূত্র দিয়ে মোটামুটি আমরা নিক্ষিপ্ত পড়ন্ত বস্তু ইজিলি করে ফেলতে পারি। পড়ন্ত বস্তুতে এই চিহ্নগুলো কি হবে প্লাস হবে, কারণ তখন অভিকর্ষের দিকে কাজ করতেছে। ঠিক আছে, বস্তু পড়তেছে মানে কি অভিকর্ষের দিকে আসতেছে, তখন এখানে কি হয় মাঝখানে প্লাস হয়। আশা করি 3 নাম্বারটা বুঝছি। এবার আমরা যাব লাস্টেরটাতে, খুবই গুরুত্বপূর্ণ, এটাকে ভালো করে স্টার মার্ক দিবা। এবং এই রিলেটেড 2-3টা বা 4টা যে কোয়েশ্চেনই আসছে সব জায়গায় কিন্তু এই প্রশ্নটা কমন ছিল। অর্থাৎ একটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছে, আরেকজন আসছে ওই বস্তুকে ধরার জন্য বা ক্যাচ ধরার জন্য, ফিল্ডার বলতে পারো, এমনি নর্মালি বস্তু জাস্ট এইরকম। এই কনসেপ্টটা খুব কমন এই প্রশ্নটা। এটা আমরা কিভাবে করতে পারি, কি বলছে দেখো তো, ফিল্ডার বলটি ধরতে পারবে কিনা। আমি যদি তোমাকে এই উদ্দীপকটা একটু জাস্ট গ্রাফিক্যালি দেখাই, মানে আমি জাস্ট চিত্র আকার যদি একটু দেখাই, ধরো এখানে আছে হচ্ছে ব্যাটসম্যান, হ্যাঁ এখানে ব্যাটসম্যানটা আছে, এখানে ব্যাটসম্যানটা আছে, আর এখানে আছে কে ফিল্ডারটা, এখানে আছে মনে করো ফিল্ডারটা, এই ফিল্ডারটা এখানে আছে। এখন ব্যাটসম্যান আর ফিল্ডারের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত মিটার 20 মিটার, ওই যেখানে বলছে 20 মিটার দূরে একজন ফিল্ডার ছিল। তাহলে ও একটা বলকে এই যে 30 মিটার পার সেকেন্ড বেগে কি করছে আঘাত করছে। তাহলে বলটা কি এভাবে উপরের দিকে উঠে মনে করো কি এইভাবে করে করে পড়বে, তাই না? মানে এটার সিমুলেশনটা দেখতে তো এরকমই হবে অনেকটা, যে যে বলটাকে ও নিক্ষেপ করছে ব্যাট দিয়ে, এই বলটা কি করবে প্রথমে উপরের দিকে উঠবে, উঠে এই যে টপ পয়েন্ট এটা হলো সর্বাধিক উচ্চতা যেটা আমরা 3-এ করছি, এই পয়েন্টটা হলো একদম এইচ ম্যাক্স। এখানে ওঠার পর বস্তু কিন্তু বলটা আস্তে আস্তে কোন দিকে পড়বে, নিচের দিকে পড়বে না। এখন ও যখন আঘাতটা করবে এই ফিল্ডারটা যখন দেখবে যে বল উপরের দিকে উঠা শুরু করছে, ও তখন কিন্তু কি করবে দৌড় শুরু করবে। তো আমাদেরকে বলছে ও কত বেগে দৌড়াইছে 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াইছে, এই হচ্ছে ঘটনা। এখন এই ফিল্ডার বলটাকে ধরতে পারবে কিনা এটা আমরা কিভাবে বুঝতে পারি, এখানে কনসেপ্টটা আসলে কি বেসিক জিনিসটা বলি একটু। তুমি নর্মালি ওটাকে নর্মাল, তোমরা তো ক্রিকেট খেলছো আশা করি, যেহেতু ক্রিকেটের উদ্দীপক তোমরা এটা ফিল করতে পারবা যে ধরো একজন ব্যাটসম্যান বলটাকে হাওয়ায় আঘাত করলো, তাহলে বলটা ওইখান থেকে অর্থাৎ ব্যাটসম্যান যখন আঘাত করবে আঘাতের মুহূর্ত থেকে উঠে আবার মাটিতে পড়তে একটা সময়ের দরকার আছে, মাটিতে পড়ার আগেই তো ক্যাচ ধরতে হবে। তাহলে উঠে একেবারে মাটি পর্যন্ত পড়তে বা ভূমিতে পড়তে একটা সময়ের দরকার। আমরা এই বলটার কি বের করব, বিচরণকাল বের করব। ইম্পর্টেন্ট টপিক বিচরণকাল, নিক্ষিপ্ত বস্তু বা এটা ক্ষেত্রে বিচরণকাল কি, একটা বস্তু উঠার এবং ভূমিতে ফিরে আসার যে সময়, অর্থাৎ নিক্ষিপ্তর অবস্থান থেকে গিয়ে আবার ওই জায়গায় ফিরে আসা, এটাকে বলা হয় কি বিচরণকাল বা উড্ডয়নকাল। তাহলে বলটা যেহেতু উঠে আবার ভূমিতে ফেরত আসবে, আমরা বলটার কি করব বিচরণকাল বা উড্ডয়নকালটা বের করব। এবং ফিল্ডার যদি ওই বলটাকে ধরতে চায় তাহলে কি করতে হবে, বলটা ভূমিতে পড়ার আগেই ওকে ওই পজিশনটাতে চলে আসতে হবে না। এখন ফিল্ডারেরও আমরা কি বের করব, সময়টা বের করব, অর্থাৎ ফিল্ডারের কত সময় লাগতেছে ওই জায়গায় আসতে, বুঝতে পারছি?
তাহলে ফিল্ডার যদি আমরা দেখি যে টাইমিং, অর্থাৎ বস্তু যদি আগে পড়ে যায়, ফিল্ডারের আসতে সময় কম লাগতেছে, যেহেতু 20 মিটার দূর থেকে আসবে, তাহলে 20 মিটার দূর থেকে আসলে মনে এখানে আরেকটা বিষয় একটু বলি, সিমুলেশনে তোমাদের এরকম মনে হইতে পারে যে আমি যে চিত্রটা আঁকছি আর কি, যে বলটা এখান থেকে উঠে এই জায়গায় পড়তেছে, তাহলে ওর তো 20 মিটার আসার দরকার নাই, কারণ ব্যাটসম্যান থেকে ও 20 মিটার দূরে আছে, তাহলে ওর কি 20 মিটার আসা লাগতেছে? অনেক সময় এরকম মনে হইতে পারে বল যদি এখানে পড়ে তাহলে তো একটু আসলে হয়ে গেছে। এখানে আসলে ঘটনাটা এরকম না, এই উদ্দীপক অনুসারে ঘটনাটা হচ্ছে বলটা ঠিক এখান থেকে উপর উঠছে, আবার ঠিক এখানেই পড়বে, অর্থাৎ এই ক্যাচটা, ওই যে ক্রিকেট অনেকগুলো ক্যাচ হয় না, ব্যাটসম্যান আঘাত করছে একদম সোজা উপর উঠে গেছে বলটা, মানে বলটা সামনে গিয়ে পড়ে নাই, এই ক্যাচটা হচ্ছে সেই ধরনের, অর্থাৎ এই বলটা একদম সোজা ব্যাটসম্যানের সোজা উপর উঠবে, আবার ঠিক কি ব্যাটসম্যানের ওইখানেই পড়বে, তাহলে ওকে তখন ক্যাচটা ধরার জন্য একদম ব্যাটসম্যানের পজিশনে আসতে হবে। তো এই উদ্দীপকটা হচ্ছে সেরকম, এটা জাস্ট আমি বোঝানোর জন্য তোমাদেরকে চিত্রটা এভাবে আঁকাইছি, বাট বল কিন্তু এখানে পড়বে না, বল পড়বে কোথায়? ব্যাটসম্যানের পজিশনটাতে, ব্যাটসম্যান আঘাত করছে, মিস হিট হয়েছে, বলটা উপরে সোজা উঠে গেছে, আবার বলটা কোথায় পড়বে? ব্যাটসম্যানের পজিশনেই পড়বে, সোজা একদম নিচে, তাহলে ওকে যদি ক্যাচ ধরতে হয় কোথায় আসতে হবে? এই ব্যাটসম্যানের পজিশনটাতে আসতে হবে। তাহলে এই ফিল্ডারের জন্য দূরত্ব কত ধরবো আমরা? 20 মিটারে ধরবো, অর্থাৎ ও ক্যাচ ধরার জন্য অবশ্যই 20 মিটার দূরত্বকে যাইতে হবে। তাহলে আমরা বলের একটা বিচরণকাল বের করব, আর এই ফিল্ডারের একটা সময় বের করব, তখন এই দুটো সময়কে কম্পেয়ার করে আমরা বুঝতে পারবো যে ব্যাটসম্যান মানে ফিল্ডারটা বলটা ধরতে পারবে কিনা। আশা করি টার্গেটটা বুঝছি। এবার আমরা একটু ম্যাথটা করি। তাহলে আমরা প্রথমে বলের ক্ষেত্রে যদি করি, বলের ক্ষেত্রে আমরা টাইম বের করতে চাই যে বলটা উপর উঠতে কতটুকু সময় লাগবে। বিচরণকাল হচ্ছে কি জানো? তুমি সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় বের করবা, ওইটাকে 2 দিয়ে গুণ করে দিবা, কারণ একটা বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠতে যতটুকু সময় নেয় সর্বোচ্চ উচ্চতা থেকে ভূমিতে পড়তেও ঠিক কি ততটুকুই সময় নেয়। তাহলে এখানে আমরা কি করতে পারি? ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, এই ফর্মুলাটা ইউজ করব এবং শেষ বেগ শূন্য বসাবো। এখন উত্তর প্রশ্ন হচ্ছে কেন স্যার শেষ বেগ কেন শূন্য বসাবো? শেষ বেগ তো শূন্য বলে নাই। তুমি দেখো তো, একটা বল তুমি আঘাত করছো, এই বল মাটিতে কখন পড়বে? যতক্ষণ বেগ আছে ততক্ষণ বস্তু বা বলটা উপরের দিকে উঠতে থাকবে না, যখন তার বেগটা শূন্য হবে তখনই তো সে আবার কি নিচের দিকে পড়া আরম্ভ করবে। তাহলে সবসময় মনে রাখবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় বস্তুর বেগ কি হয়ে যাবে? শূন্য। তাহলে আদি বেগ কত? 30, জি হচ্ছে 9.8, আমরা কি বের করতে চাই? টাইম। তাহলে এখানে টাইম ইকুয়াল টু আসবে কত? 30 ডিভাইডেড বাই 9.8। তাহলে এখানে টি এর ভ্যালু আসতেছে আমাদের, টি আসবে কত? 30 ডিভাইডেড বাই 9.8, 3.06 সেকেন্ড। 3.06 সেকেন্ড। এখন এটা দেখো, এটা কিন্তু বলের শুধু উঠার সময়, অর্থাৎ বলটা নিক্ষেপ করছো, এই যে মনে করো এখান থেকে নিক্ষেপ করছো, বলটা মনে করো সর্বোচ্চ একটুকু উঠছে, তাহলে এইখান থেকে বলটা এতটুকু উঠার জন্য সময় হচ্ছে কত? 3.06। এখন বলটা এখান থেকে আবার কি নিচের দিকে পড়া আরম্ভ করবে না? তাহলে উঠার জন্য যদি 3.06 সেকেন্ড সময় লাগে, পড়ার জন্যও কি ঠিক এই পরিমাণে সময়ের দরকার। এটাকে আমরা বলি কি একত্রে উঠা এবং নামা, এটাকে একত্রে বলি বিচরণকাল অথবা উড্ডয়নকাল। তাহলে আমরা বলবো এখন যে সুতরাং বিচরণকাল, এটাকে আমরা 2t দিয়ে প্রকাশ করি, 2t। তাহলে 2 মাল্টিপ্লাইড বাই 3.06, তাহলে এটা কত হবে? 6 পয়েন্ট সম্ভবত 12, তাই না? হ্যাঁ, আশা করি 6.12 সেকেন্ড এটা হবে। তাহলে এখন আমরা বুঝলাম যে বলটার উপর থেকে নিচে পড়তে, একেবারে ব্যাটসম্যানের আঘাতের পর উপরে উঠে আবার নিচে পড়তে টোটাল 6.12 সেকেন্ড প্রয়োজন। এবার আমরা দেখবো যে ফিল্ডার সে এই সময়টার মধ্যে ব্যাটসম্যানের এখানে আসতে পারবে কিনা। যদি চলে আসতে পারে, অর্থাৎ বলের যে সময়টা লাগতেছে ও যদি তার আগে চলে আসে, তাহলে ও কি করতে পারবে? অনায়াসে ক্যাচটা ধরতে পারবে, কারণ ও চলে আসার পর বলটা পড়বে। তাহলে ও যদি বলের আগেই বসে থাকে তাহলে বলটা সুন্দর করে ধরতে পারবে। তাহলে এখন ফিল্ডারের ক্ষেত্রে যদি আমরা করি, এই যে আমরা লিখতেছি ফিল্ডারের ক্ষেত্রে, ফিল্ডারের ক্ষেত্রে ফিল্ডার কিভাবে গেছে? সমবেগে। তাহলে এস ইকুয়াল টু ভিটি। তাহলে ভি কত? ওই যে 10 ইন্টু কি টি, আর কতটুকু দৌড়াবে? আমরা বলছি 20 মিটার। কেন? এটা কিন্তু এরকম না ঘটনাটা, আমি বারবার বলতেছি বল কিন্তু এখানে পড়তেছে না, বল পড়তেছে কোথায়? এই যে ব্যাটসম্যানের এখান থেকে সোজা গিয়ে আবার কি ব্যাটসম্যানের পজিশনেই পড়বে, এই জন্য টোটাল 20 মিটার দূরত্বটা ওকে কাভার করতে হবে। তাহলে ওর জন্য টি হচ্ছে কত? দেখো মাত্র 2 সেকেন্ড। দেখছো ফিল্ডার অনেক ফাস্ট, কত আগে চলে আসবে? বল পড়বে 6.12 সেকেন্ড পরে, কিন্তু ফিল্ডার চলে আসবে মাত্র কয় সেকেন্ডে? 2 সেকেন্ডেই ওই 20 মিটার দূরত্ব চলে আসবে। তাহলে ওর কি সময়টা অনেক কি লাগবে? কম লাগবে। ও আসার প্রায় আরো 4 সেকেন্ড পরে
সুন্দর করে কি ও ক্যাচটা ধরতে পারবে, অর্থাৎ ও এসে আরো 4 সেকেন্ড দাঁড়াই থাকবে প্রায়। বুঝতে পারছি আশা করি। তো যদি এখানে 10 ms না দিয়ে যদি অন্য ভ্যালু দেয় তখন তুমি সেম ভাবেই করবা। 10 এর জায়গায় মনে করো 5 ms দিল, তখন তুমি 5 দিয়ে 20 কে ডিভাইড। আচ্ছা সাপোজ আমি যদি বলি মনে করো 10 ms এর জায়গায় যদি 5 ms দেয়, মনে করো 10 ms বেগে না দৌড়ায় 5 ms বেগে দৌড়াইছে, তখন কিন্তু রেজাল্ট বদলে যাবে। 5 ms দিয়ে যদি হইতো তাহলে টি এর ভ্যালু আসতো 4, টি এর ভ্যালু আসতো কত 4 না, এক্ষেত্রে বল ধরতে পারবে যেহেতু টাইমটা এখনো কম। হয়তো যদি বেগটা আরো স্লো হইতো, অর্থাৎ বলের সময় থেকে যদি ফিল্ডারের সময় কি হয় বেশি হয় তখনই ধরতে পারবে না। কিন্তু ফিল্ডারের যেহেতু কম সময় লাগতেছে, বল পরে আসতেছে পরে পড়তেছে, তাহলে ফিল্ডার কি করতে পারবে বল ধরতে পারবে। বুঝতে পারছি। আচ্ছা এবার আমরা সিদ্ধান্ত লিখে দিব, জাস্ট একটু করে আবার ম্যাচ শেষ করে দিবা না, তুমি কিন্তু সিদ্ধান্ত জানাবা ধরতে পারবে কিনা এটা একটু বুঝাই দিবা। তুমি লিখবা যেহেতু বলের বিচরণকাল অপেক্ষা ফিল্ডারের সময় কম, সুতরাং ফিল্ডার বল ধরতে পারবে। এই হলো আমাদের অ্যান্সার। এটাই ছিল আমাদের এই উদ্দীপকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা ঘ নাম্বার সিকিউর লাস্টের পার্টে আসে, খুব ইম্পর্টেন্ট 4 মার্কসের জন্য, এবং উত্তরটা কিন্তু খুব বেশি কঠিন না। দুইটা অংশ এই প্রশ্নটার, একটা হলো নিক্ষিপ্ত বস্তুর জন্য হিসাব করতে হয়, আরটা হচ্ছে যে ব্যক্তিটা বল ধরতে আসতেছে বা বস্তুটা ধরতে আসতেছে তার জন্য। দুইটাই কিন্তু সময় দিয়ে, অর্থাৎ মোটামুটি তুমি এই প্রশ্নটা সময় দিয়ে অ্যান্সার করবা। দুজনের জন্য কিন্তু আমরা টাইম বের করছি, বলের জন্য টাইম বের করছি, ফিল্ডারের জন্য টাইম বের করছি। আশা করি এটাতে খুব বেশি কঠিন কিছু ছিল না। তাহলে এই ধরনের উদ্দীপক যদি এখন তোমাকে প্রশ্নে দেওয়া হয় এবং এই ধরনের প্রশ্ন যদি করে, এই উদ্দীপকের জন্য এগুলো হচ্ছে সবচেয়ে রেলেভেন্ট, সবচেয়ে কমন কোয়েশ্চেন যেগুলো বোর্ড এক্সামগুলোতে আসতে পারে। আমরা ওইভাবে করে বাছাই করছি। তাহলে আশা করি এখন তোমরা পারবা, এগুলোতে খুব বেশি প্রবলেম আশা করি নাই। এর পরেও যদি তোমরা এখানে কোনো প্রশ্ন না বুঝো বা কোনো কিছু আমরা এখানে কিভাবে করছি না বুঝো, আমাদেরকে অবশ্যই কমেন্ট করবা, জানাবা, আমরা সর্বোচ্চ চেষ্টা করব এটা সলভ করে দেওয়ার। ঠিক আছে। তাহলে আমরা এখন দেখবো আমাদের সিকিউ 2, যেটা মানে এটার পরে আমরা তো আরো দুইটা সিকিউ সলভ করবো এই রিলেটেড। তাহলে সিকিউ 2 নাম্বার যেটা আমরা সেটা একটু দেখবো এখন। ঠিক আছে। সিকিউ 1 আশা করি আমাদের এতটুকু ছিল, এতটুকু আমরা নিশ্চয়ই সকলে বুঝছি। এখন আমরা সিকিউ আমাদের সৃজনশীল প্রশ্ন 2 নাম্বারটা একটু দেখবো। ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে আমাদের সিকিউ 2। ঠিক আছে। আমরা সিকিউ 1 তো অলরেডি সলভ করছি। তাহলে আমাদের পরন্ত বস্তু নিক্ষিপ্ত বস্তুর মধ্যে থেকে আমরা আরেকটা সৃজনশীল প্রশ্ন বাছাই করেছি। এই উদ্দীপকটা মোটামুটি পরীক্ষায় খুব বেশিবার, অর্থাৎ বোর্ড এক্সামগুলোতে আসছে 2-1 বার। এই উদ্দীপকটা আরেকটা হচ্ছে চিত্র আকারে দেওয়া থাকে, অর্থাৎ আমি তোমাকে একটু উদ্দীপকটা পড়ে শোনাই, তাহলে এটা চিত্র আমরা যখন আমরা করার সময় এটা চিত্র এঁকেই করবো। তো অনেক সময় উদ্দীপকে সরাসরি চিত্রটা দেওয়া থাকে। এটাতে মেইনলি কি হয়েছে, একটা বস্তুকে 20 ms বেগে, একটা বস্তু যেটাকে আমরা নাম দিলাম এ বস্তু, সেটা 20 ms বেগে উপরের দিকে কি করা হলো, নিক্ষেপ করা হলো। তাহলে আমরা নিচ থেকে একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলাম। ইন দ্য মিন টাইম আরেকটা বস্তু এই যে একই সময়ে অন্য আরেকটা বস্তু বি, যেটাকে 30 মিটার উচ্চতা থেকে আবার কি করলাম, ফেলে দিলাম। তাহলে এখানে দুইটা অবজেক্টের কথা বলা হয়েছে। একটা অবজেক্টকে যখন তুমি উপরের দিকে নিক্ষেপ করতেছো, একই সময়ে আরেকটা অবজেক্টকে উপর থেকে কি করা হয়েছে, মুক্তভাবে ছেড়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু মুক্তভাবে ছেড়ে দেওয়া, অর্থাৎ কোনো বেগ দিয়ে বা কোনো ফোর্স অ্যাপ্লাই করে এই বস্তুটাকে ফেলে দেওয়া হয় নাই, বি বস্তুটাকে একেবারে মুক্তভাবে ছেড়ে দেওয়া হয়েছে। এখন এই হচ্ছে আমাদের উদ্দীপক, অর্থাৎ এখানে মেইনলি দুইটা অবজেক্ট জাস্ট ইন্টারাকশনের যেটা মেইন পার্ট, এই যে লাস্ট প্রশ্নটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে তারা দুজন ইন্টারাকশন করবে কিনা, মিলিত হবে কিনা, বা হইলে কত সময় পরে হবে, কত উচ্চতায় হবে, এগুলো আমরা বের করব। প্রথম দুইটা প্রশ্ন আমরা রাখছি, খুব বেশি কঠিন না, এটা অলরেডি সিকিউ 1-এ এরকম প্রশ্ন আমরা সলভ করছি। যেহেতু পরন্ত বস্তুর জন্য আমরা একটা এখানে প্রশ্ন রাখছি যে বি বস্তুটি কত সময় পর ও কত বেগে ভূমিতে আঘাত করবে। এখন বি বস্তু পরন্ত বস্তু না, 30 মিটার উচ্চতা হতে বস্তুটাকে তুমি ফেলে দিচ্ছ, তাহলে কত বেগে এবং কত সময় পর, দুইটা প্রশ্ন, একটা হলো কত সময় আর একটা হলো কত বেগে, একত্রে দুইটা প্রশ্ন ইনক্লুড করে দেওয়া হয়েছে, কত সময় এবং কত বেগে। তাহলে আসো এই ম্যাথটা কিভাবে করবো একটু দেখি। আমাদেরকে কি দেওয়া আছে বি বস্তুর জন্য, যদি আমরা হিসাব করি ইউ হচ্ছে কত 0, কারণ মুক্তভাবে পরন্ত বস্তুর জন্য আদিবেগ হচ্ছে কত 0। পরন্ত বস্তুর বেলায় ম্যাক্সিমাম কেসে আদিবেগ 0 হয়, কারণ এটা একটা মুক্তভাবে পরন্ত বস্তু। আচ্ছা জি এর মান আমরা জানি অবশ্যই 9.8 দেওয়া থাকে। তাহলে উচ্চতা দেওয়া আছে 30 মিটার। যেহেতু ভূমিতে আঘাত করার কথা বলা হয়েছে, তো ভূমিতে আঘাত করা মানে কি, তুমি যে হাইট থেকে তাকে ফেলে দিছো ওইখান থেকে একেবারে ভূমিকে টাচ করতে হবে না,
তাহলে 30 মিটার উচ্চতা, এটা কোত্থেকে কাউন্ট করা হয়েছে? ভূমি থেকে কাউন্ট করা হয়েছে। তাহলে কোনো বস্তু ভূমিতে পড়া মানে কি সম্পূর্ণ উচ্চতাটা কাভার করা। তাহলে এইচ এর মান কত? 30 বসবে। এবার আসলে আমরা টাইম কি দিয়ে বের করতে হবে একটু দেখি। আচ্ছা, এই যে আমরা যে সূত্রটা এখনো পর্যন্ত প্রথম সিকিউতে একবারও ইউজ করি নাই, যে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এখানে কিন্তু মাইনাস বসবে না, কারণ এটা কি বস্তু? পড়ন্ত বস্তু। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষের দিকে বস্তুটা কাজ করে, অর্থাৎ অভিকর্ষ পৃথিবীর কেন্দ্রের দিকে নিচে কাজ করতেছে, বস্তু নিচের দিকেই আসতেছে, পৃথিবীর দিকে আসতেছে। সো এখানে ডিরেকশনটা সেম, এই জন্য আমরা কি পজিটিভ সাইন ব্যবহার করি। তাহলে এখানে কত হয়? ইউটি, এই পার্টটা কত হয়ে যাবে? এটা 0, কারণ আদিবেগ কত? 0। এইচ এর মান কত হবে? 30। 30 মিটার উচ্চতা হতো, তুমি যাকে ফেলে দিছো, ভূমি 30 মিটার নিচে, তাহলে হাফ জিটি স্কোয়ার। তাহলে হাফ জি এর মান কত? 9.8 দেন কি টি স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা বের করি, টি স্কোয়ারের ভ্যালু কত আসবে? 30 ডিভাইডেড বাই 4.9, এটা অর্থাৎ 2 দিয়ে যদি 9.8কে ডিভাইড করি 4.9 হয়। এখন টি স্কোয়ার একেবারে আমরা একটা কাজ করতে পারি, স্কোয়ারটা দিকে গেলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে না? এই হচ্ছে আমাদের কি সম্পূর্ণ অ্যান্সার, আমরা এটাকে একেবারে করে ফেলতে পারবো ক্যালকুলেটারে। তাহলে আমরা রুট ওভার দিলাম ব্রেকেট 30 ডিভাইডেড বাই 4.9, তাহলে আমাদের মান আসবে কত? 2.47। অর্থাৎ বস্তুটা ভূমিতে পড়তে 2.47 সেকেন্ড এতটুকু কি লাগতেছে? সময় লাগতেছে। বুঝতে পারছি? অর্থাৎ এই যে বি বস্তু 30 মিটার উপর থেকে একেবারে ভূমিতে পড়তে এই পরিমাণ কি লাগবে? সময় লাগবে 2.47 সেকেন্ড। আচ্ছা, এটা গেল কত সময় পর আঘাত করবে। এবার আসো কত বেগে আঘাত করবে। এখন এই জায়গায় একটু কথা আমি একটু বলি, একটু মনোযোগ দিয়ে এই পার্টটা একটু খেয়াল করবে। ধরো এই যে এইটা হলো 30 মিটার, হ্যাঁ, এই দূরত্বটা 30 মিটার। ধরো এখান থেকে তুমি এই বস্তুটাকে ফেলে দিছো, এই যে নিচের দিকেও পড়তেছে। এখন এই পয়েন্টটা, এইটা হলো গ্রাউন্ড, ভূমি। এখন খেয়াল করিও বস্তুটা আস্তে 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 করে কোথায় আসবে? ভূমিতে পড়বে না? এই যে মনে করো ভূমি টাচ করলো, এই যেটা। এখন কোনো বস্তু কিন্তু ভূমি স্পর্শ করার পরে বেগ শূন্য হয়ে যাবে, কারণ বস্তু অবশ্যই স্থির হয়ে যাবে না। এখন তোমাকে এখানে কি বলছে? ভূমিতে আঘাত করবে। ভূমিতে কত বেগে আঘাত করবে মানে মানে এখানে শেষ বেগ শূন্য এটা ভেবে নিবা না, কারণ শূন্য কখন হয়? আঘাতের পরে। আগে সে একটা বেগে এখানে আঘাতটা করবে, করার পর তারপরে স্থির হবে। বুঝতে পারছি কিনা? তাহলে আমাকে এখানে যেটা বের করতে বলা হয়েছে সেটা হলো এই বস্তুটা এক্স্যাক্টলি যখন ভূমিটা টাচ করবে, এই যে গ্রাউন্ডটা টাচ করবে, বস্তুকে ফেলে দিছি, এই যে গ্রাউন্ড, এটা যখন অ্যাকচুয়ালি গ্রাউন্ডটা টাচ করবে ওই স্পর্শের মুহূর্তে তার কিন্তু সবচেয়ে বেশি বেগ থাকবে। পরন্ত নিক্ষিপ্ত বস্তুর বেলায় কি হয়? তুমি নিক্ষেপ করছো, সময়ের সাথে সাথে বেগ কমবে। আর পরন্ত বস্তুর বেলায় উল্টা, সময় যত যাবে বস্তু যত নিচে পড়বে বেগের মান তত বৃদ্ধি পাবে, কারণ অভিকর্ষীয় ত্বরণ তখন নিচের দিকে কাজ করতেছে। প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড করে করে কি বেগটা বাড়বে। তাহলে ভূমিতে স্পর্শ করার সময় এই বস্তুর বেগটা সবচেয়ে কি হবে? বেশি হবে। অর্থাৎ এখানে যদি আরো অনেকগুলো বেগ থাকে, এই পয়েন্টের ভূমি স্পর্শ করার মুহূর্তের বেগটা সবচেয়ে বেশি হবে। তাহলে এখানে যে বেগটার কথা বলছে এটা হলো কি ভূমি স্পর্শের বেগ। তাহলে তোমাকে অনেক সময় এরকমও বলতে পারে যে, আমি এটা এইভাবে কেন বলতেছি আমি বলি, অনেক সময় এই কোয়েশ্চেনটা এইভাবে করলো না, ধরো তোমাকে এইভাবে ভাষাটা চেঞ্জ করে দিতে পারে যে বি বস্তুটা ভূমি স্পর্শের মুহূর্তের বেগ কত। ঠিক আছে? তাহলে ভূমি স্পর্শের মুহূর্তের বেগ আর ভূমিতে বেগে মানে সর্বোচ্চ বেগে আঘাত করা এটা সেম জিনিস। বুঝতে পারছি? এটা একই মোমেন্ট, একই মুহূর্তের কথা বলা হয়েছে। তাহলে আমরা যদি এখন বেগটা বের করতে চাই, আমরা কি দিয়ে বের করতে পারি? আমরা যেহেতু শেষ বেগ বের করতে চাচ্ছি, আমরা ইউ প্লাস কি দিব? জিটি। এটা জিটি দিয়েও পারবা, জিটি দিয়ে বের করতে পারবা। কেন? তুমি অলরেডি এখন সময়টা জানো, অর্থাৎ তার 30 মিটার উচ্চতা নামতে কতক্ষণ সময় লাগতেছে তুমি সেটা কিন্তু অলরেডি কি প্রথম পার্টে বের করছো। তুমি ওই সময়টা এখানে ব্যবহার করতে পারবা, কারণ যদি 30 মিটার নামতে 2.47 সেকেন্ড লাগে, তাহলে ভূমিও আঘাত করবে কি ঠিক এত সেকেন্ড পরে আঘাত করবে না? তাহলে এখানে টাইমের ভ্যালু কত হবে? 2.47। আদিবেগ কত? শূন্য, কারণ মুক্তভাবে পড়ন্ত বস্তু। জি এর মান হচ্ছে 9.8 মাল্টিপ্লাইড বাই কত? 2.47। তাহলে এখানে কত আসে? এটাকে যদি আমরা গুণ করি, 2.47 মাল্টিপ্লাইড বাই 9.8, 24.24, এই যে এত বেগে কি করবে? আঘাতটা করবে। এই যে ভূমি স্পর্শের বেগ বা ভূমিতে কত বেগে আঘাত করবে সেটা, এটা। এখন মনে করো তুমি টি দিয়ে এটাকে ইউজ করছো বা এই ভ্যালুটা বের করছো, তুমি টি ছাড়াও মনে করো তুমি সময় জানো না, 30 মিটার হাইটটা নামতে ওই বস্তুর কতক্ষণ সময় লাগছে আমি ওটা জানি না, তখন কি আমি এই বেগ মানে শেষ বেগটা বাইর করতে পারবো না? অবশ্যই পারবো। তখন কি দিয়ে বের করবা? এই যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। অর্থাৎ এটার এটা সেম ম্যাথ, আমি জাস্ট তোমাকে বিকল্প নিয়মটা দেখাচ্ছি। এই যে 2 নাম্বারটা এটা, এটা হলো বিকল্প।
অর্থাৎ তুমি যদি টাইম ছাড়া বের করতে যাও, এটা বিকল্প, টাইম ছাড়া যদি বের করতে যাও তাহলে আমরা শেষ বেগ বের করবো, ভি স্কোয়ার রেখে দিলাম, আদি বেগ কত 0, 2gh, তাহলে 2 মাল্টিপ্লাইড বাই 9.8। এবার আসো এইচ কত, ওই যে 30 মিটার ভূমি স্পর্শ সম্পূর্ণ, 30 মিটারটা জাস্ট কি গ্রাউন্ডিং পয়েন্ট, হ্যাঁ গ্রাউন্ডটাকে টাচ করবে, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু এখানে কত হবে গুণ করলে 9.8 মাল্টিপ্লাইড বাই 2 ইন্টু 30, 588, আর এটাকে যদি আমরা রুট করি সেম অ্যান্সার আসবে, দেখছো অ্যান্সার সেম আসবে, তাহলে এটা হচ্ছে 588 এতটুকুতে। আর যদি তুমি এটাকে রুট করে দাও রুট ওভার 588, তাহলে এখানে আসবে 24.24 মিটার পার সেকেন্ড, সেম। অর্থাৎ অ্যান্সারটা কি আসবে দেখছো সেম আসছে, জাস্ট তুমি এই সূত্র দিয়ে করতে পারবা, এই সূত্র দিয়ে করতে পারবা। এখন এই সূত্র দিয়ে করতে গেলে তোমার কিন্তু টাইমটা আগেভাবে বের করে নিতে হবে, যদি এখানে সময়টা বলছে আমরা সময়ের ভ্যালুটা আগে করতেই হয়েছে, ওই জন্য আমরা ডিরেক্টলি এখানে করতে পারছি। যদি কখনো টাইম ছাড়া এটা বের করতে হয়, মনে করো সময় বলে নাই, জাস্ট তোমাকে এই প্রশ্নটা করছে যে কত বেগে ভূমিতে আঘাত করবে বা কত বেগে ভূমিতে স্পর্শের মুহূর্তে বেগ কত এরকম বলছে, তখন তুমি ডিরেক্টলি জাস্ট এই এক স্টেপে করতে পারবা, তখন টাইম বের করার আলাদা করে দরকার নেই। এখানে যেহেতু টাইম বের করছিলাম ওইটার সাহায্য করে ফেলছে। তাহলে আশা করি বুঝতে পারছি না, এটা হলো প্রথম ভাগের যে কত সময় পর আঘাত করবে, এটা হলো সেই অ্যান্সারটা। আর এটা হলো কি কত বেগে আঘাত করবে বা ভূমি স্পর্শের মুহূর্তের বেগ কত, এটা হলো সেই অ্যান্সার। আশা করি 1 নম্বর কোয়েশ্চেনটা ক্লিয়ার, খুব বেশি কঠিন তো লাগার কথা না, আশা করি বুঝছি সবাই। একটু ভালো করে প্র্যাকটিস করবা, ঠিক আছে, যেহেতু তোমরা এখন অলরেডি শেষ মুহূর্তে আসো এসএসসি, বিশেষ করে 26 ব্যাচ যারা, তো সবার উদ্দেশ্যে এটাই থাকবে কথা যে লাস্ট মুহূর্তে হাল ছেড়ে দিবা না। তোমরা অনেক কষ্ট করছো 1 বছর ধরে, এবং এর 1 বছর তোমরা 9-10 তো আসলে 2টা বছর পাও নাই পড়ার জন্য, শর্ট সিলেবাসও এক্সাম দিচ্ছ, তো 9-এর তো নতুন কারিকুলাম ছিল তোমাদের, সো যেহেতু 1 বছর অনেক তাড়াহুড়া, নতুন কিছুর সাথে মানিয়ে নেওয়াটা আসলে কঠিন হয়ে যায়। তো এই জায়গায় তোমাদের অনেকের বেসিকের দুর্বলতা আছে, আমরা জানি সেটা, অনেকের ক্যালকুলেশনে বুঝতে প্রবলেম হয় বা কোন সূত্র কিভাবে করে, ফিজিক্স একটু কঠিন লাগে বাচ্চাদের কাছে এই কারণেই যে তারা কনসেপ্টগুলো ভালো করে বুঝতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে ক্যালকুলেশন, এটা অবশ্য আমাদের স্কুলগুলোর একটা বড় সমস্যা, আমাদের স্কুলগুলোতে যে এনভায়রনমেন্ট আমরা পাই ওই এনভায়রনমেন্ট আসলে মানে এই ধরনের বিষয়গুলোর জন্য কিনা, মানে আমরা ফিজিক্স জিনিসটাকে যেভাবে আমাদের শেখা দরকার ছিল, যেভাবে আমরা এটা ফিল করার দরকার ছিল, এটা তো বাংলা বা ইংরেজি না যে মুখস্থ করে ফেললাম লিখে দিয়ে আসলাম, এখানে তুমি না বুঝলে কিচ্ছু করতে পারবে না, অনেকটা এরকম ম্যাথমেটিক্যাল পার্টগুলো এরকমই থাকে। তো এই জায়গায় হচ্ছে আসলে আমাদের এডুকেশন সিস্টেমের একটা ব্যর্থতা আর কি। তো যাই হোক, শেষ মুহূর্তে এটুকু একটু জাস্ট ধৈর্য ধরে একটু তোমরা এই বিষয়টাকে একটু মাথায় রাখবা যে লাস্ট মোমেন্টে, যেটা 1 থেকে 1 মাস, 1 মাসের মতো সময় আছে তোমাদের হাতে, তো ঈদের মাঝখানে আবার ঈদের বন্ধ টন্ধ অনেক ঝামেলা, তো একটু সে মানে গোছা, আমি ওই জন্যই মূলত তোমাদেরকে এইভাবে করে প্রশ্নটা গুছিয়ে কন্টেন্টগুলো দেওয়ার চেষ্টা করতেছি, যাতে করে অন্তত শেষ মুহূর্তে তোমরা ওভারঅল ওই চ্যাপ্টারে কি কি ধরনের কোয়েশ্চেন আছে ওগুলো যেন একসাথে এক জায়গায় পেয়ে যাও, মূলত ওই জন্যই হচ্ছে এভাবে করে আয়োজন, এই আয়োজনটা মূলত তোমাদের জন্যই। আচ্ছা ঠিক আছে, আমরা যদি সেকেন্ড কোয়েশ্চেনটা একটু যাই, 1 সেকেন্ড পর এ এবং বি বস্তুর বেগ কত হবে, এটা অলরেডি সিকিউ ওয়ানে ছিল এই কোয়েশ্চেনটা, এই যে নিক্ষিপ্ত বস্তুর জন্য 2 সেকেন্ড পর আমরা বেগ বের করছিলাম। আমি যদি তাও একটু জাস্ট দেখাই দিই, এটা এখানে দুইটা কোয়েশ্চেন, এ বস্তুর জন্য একবার, বি বস্তুর জন্য একবার। তাহলে যদি আমরা প্রথমে বলি যে এ বস্তুর জন্য, এ বস্তুর ক্ষেত্রে, তাহলে এ বস্তুর ক্ষেত্রে হলে কি হবে, এ বস্তু হচ্ছে কি নিক্ষিপ্ত বস্তু, দেখো একটা বস্তু এ যাকে 20 বেগে কি করা হয়েছে, নিক্ষেপ করা হয়েছে, তাহলে নিক্ষিপ্ত বস্তুর অবশ্যই কি থাকবে, আদিবেগ থাকবে, এবং সেই আদিবেগটা কত 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা জি এর মান আমরা জানি, তো টাইম দেওয়া আছে কতক্ষণ পর বেগ বের করতে বলছে, 1 সেকেন্ড পর। তাহলে এখন যদি আমরা বেগটা বের করি, খুব মানে সুন্দর সূত্র ছিল ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, এটা দিয়ে অনায়াসে এটা বের করে ফেলা যায়। শেষ বেগ বের করব, ইউর ভ্যালু কত 20 মাইনাস 9.8 ইন্টু কত 1 সেকেন্ড 1, তাহলে এখানে ভি কত আসে, 20 থেকে 9.8 চলে গেলে কত হয় 10.2, এই যে এটা হলো 1 সেকেন্ড পর এ বস্তুর বেগ, ঠিক আছে, বা ভি এই বলতে পারো 1 সেকেন্ড পরে এ বস্তুর বেগ, জাস্ট 1 সেকেন্ডে কতটুকু কমবে, 9.8 মিটার পার সেকেন্ড কমে যাবে। এরপর যদি আমরা বি বস্তুটা করি, বি বস্তুর বেগ কত হবে, ভি ইকুয়াল টু এখন কি লিখবো, ইউ প্লাস জিটি, দেখছো এখন কিন্তু প্লাস হবে কারণ পরন্ত বস্তু, পরন্ত বস্তুর বেলায় সমীকরণে কি পজিটিভ সাইন হবে ভি, তাহলে ইউ কত পরন্ত বস্তুর বেলায় মুক্তভাবে পরন্তর জন্য আদিবেগ 0, তাই তো, জি হচ্ছে কত 9.8 ইন্টু কত 1, তাহলে 1 সেকেন্ড পরে তার বেগ হবে কত 9.8 মিটার পার সেকেন্ড। খুব সহজ একটা ম্যাথ হয়ে গেছে তাই না, তো ম্যাথটা আসলে সহজ,
তোমাকে এখানে জাস্ট ভ্যালুগুলো চেঞ্জ করতে পারে, হয়তো 1.5 সেকেন্ড বলতে পারে, 1.7 সেকেন্ড বলতে পারে, 2 সেকেন্ড বলতে পারে। তখন তোমাকে একটু এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে, এগুলো কিভাবে করতেছি আমরা। জাস্ট সূত্র বসিয়ে ভ্যালু বসিয়ে দেওয়ার কিছু না, কঠিন কিছুই নেই। ম্যাথ হচ্ছে 3 নাম্বারটা, অর্থাৎ এই উদ্দীপকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ হলো 3 নাম্বার ম্যাথটা। সবাই একটু এবার নড়ে চড়ে বসেন, সুন্দর করে খাতা কলম গোছায় নেন। এইটা আমি যখন এটা বুঝাবো, আমি যখন সলভ করব, প্রথম অনুরোধ, প্রথম পরামর্শ যেটাই বলেন, এটা আগে আমাকে মানে আমি যখন লিখবো তখন আপনারা কেউ লিখবেন এটা, আগে ভালো করে বুঝবেন, আগে পুরা সলভটা দেখবেন, সলভিং কিভাবে করা হচ্ছে দেখে তারপর নিজে নিজে করবা। আমার সাথে সাথে উঠানোর কোনো দরকার নেই, আগে জাস্ট বুঝো বস্তুদ্বয় মিলিত হতে পারবে কিনা। আমি জাস্ট মূল কথাটা লিখে দিচ্ছি। এই কোয়েশ্চেনটা এইভাবেও করে যে ধরো একটা বস্তু উপর থেকে পড়তেছে, একটা বস্তু নিচ থেকে উঠতেছে, তো বস্তুদ্বয় এই যে মধ্যবর্তী দূরত্ব মানে 30 মিটারের গ্যাপ আছে তাদের মধ্যে, কারণ একটা বস্তু তুমি গ্রাউন্ড থেকে নিক্ষেপ করছো। আমি চিত্রটা যদি একটু আঁকাই, এই যে ধরো এটা এখানে, এই মধ্যবর্তী দূরত্বটা মনে করো কত, 30 মিটার, কেমন? তাহলে এই যে বস্তু, এটাকে তুমি কি করছো, নিক্ষেপ করছো কত বেগে, 20 মিটার পার সেকেন্ড বেগে। আরেকটা বস্তু এখানে আছে যেটাকে তুমি কি করছো, মুক্তভাবে ফেলে দিচ্ছ, এটার জন্য তো আদিবেগ 0। তো এই মধ্যবর্তী দূরত্বটা হলো কত, 30 টোটাল। এই টোটাল দূরত্বটা হলো 30 মিটার। এখন প্রশ্ন হচ্ছে, ঘটনাটা একটু বুঝবা ভালো করে, হ্যাঁ। এই নিচের দিকে নামতেছে, নাম দিয়ে দিই, এটা হলো এ বস্তু, এটা হলো বি বস্তু। ও উপরের দিকে উঠতেছে, ও কোন দিকে নামতেছে, নিচের দিকে নামতেছে। তো প্রশ্ন হচ্ছে, মানে এটা যদিও আমরা এই পাশে এই পাশ করে রাখছি, একটু বুঝবে এটা মুখোমুখি, মানে এই ঘটনাটা হচ্ছে কি, এই বস্তুটা আসলে এই বস্তু ঠিক নিচ বরাবরই আছে। মানে মিলিত হওয়া মানে কি, দেখা করা, পরস্পরের সাথে কি দেখা সাক্ষাৎ হবে কিনা, সংঘর্ষ হবে কিনা, এই টাইপের। মানে এই মধ্যবর্তী দূরত্বে এমন কোনো সময় আসবে কিনা বা এমন কোনো সিচুয়েশন আসবে কিনা যখন দুইটা বস্তু একেবারে এরকম কি সেম ভাবে থাকবে, যে এইভাবে সেম ভাবে থাকবে, মানে এরকম কোনো একটা পজিশন বা এরকম একটা পয়েন্ট আসবে কিনা, যে পয়েন্টে এই বস্তুটা যেখানে থাকবে এই বস্তুটাও কি সেখানেই থাকবে, মানে দুজন একই সিচুয়েশন একই পয়েন্টে থাকবে, তাহলে ওইটাকে বলে মিলিত হওয়া, ঠিক আছে। এটা হওয়া সম্ভব, কিন্তু আমরা দেখবো যে হওয়া সম্ভব কিনা, আমরা ম্যাথমেটিক্যাল ভ্যালু দিয়ে যাচাই করবো। আর হওয়া সম্ভব কিভাবে, ও আস্তে আস্তে নিচের দিকে নামবে, ও কিন্তু কি আস্তে আস্তে উপরের দিকে উঠবে। তাহলে একজন জাস্ট এই যে উপর থেকে আসলো, এই যে এরকম, এই যে অর্থাৎ এই উপর থেকে উঠতেছে, এই উপর থেকে নামতেছে, নিচ থেকে উঠতেছে, তাহলে একটা সিচুয়েশনে এরকম একটা পয়েন্ট আসবে যেখানে দুজনে সেম জায়গায় আসবে। তাহলে এটা হইতেও পারে, আবার এটা না হওয়ার একটা সম্ভাবনা আছে। না হওয়ার সম্ভাবনা কিরকম একটু বলি। মনে করো এই বস্তুটা ধরো ওর একটা সর্বোচ্চ ওর তো লিমিটেশন নাই, ওর তো আগে হোক পরে হোক ভূমিতে এসে পড়বে, এই জায়গায় ওর কোনো কি নাই, বাধ্যবাধকতা নেই, বাট এর একটা লিমিটেশন আছে। লিমিটেশনটা হচ্ছে ও কিন্তু আনলিমিটেড টাইম ধরে উপরে উঠতে পারবে না, যেহেতু তুমি তাকে একটা নির্দিষ্ট বেগে নিক্ষেপ করছো। অবশ্যই একটা সময় পরে গিয়ে বিজএমএস বেগটা কত হয়ে যাবে, শূন্য হয়ে যাবে না। শূন্য যে মুহূর্তে হবে সে কিন্তু তখন আর উপরের দিকে উঠতে পারবে না, ও ওইখান থেকে আবার কি নিচে পড়া শুরু করবে না। সো এখানে এরকম একটা ঘটনা এরকম ঘটতেও পারে যে মনে করো এই বস্তুটা মনে করো একটু উঠলো, ধরে নাও কথার কথা, আমি তোমাকে জাস্ট বুঝাচ্ছি দুইটা সম্ভাবনা, এখানে উঠলো একটু একটু। এখন এখানে যদি তার বেগটা শূন্য হয়ে যায়, তাহলে ওইখান থেকে আর উপরের দিকে না উঠে এখন এখান থেকে কি করবে, নিচে পড়া শুরু করবে। এ যদি ততক্ষণে এখানে আসতে না পারে, মনে করো ও এ যখন এখানে উঠছে, ও মনে করো তখন এখানে নামছে, তাহলে অনেক বেশি গ্যাপ থেকে গেছে না, দুজনের মাঝখানে এখানে গ্যাপ থেকে গেছে না। তো ও কিন্তু আর এখানে অপেক্ষা করবে না, ও তখন সাথে সাথে কি নিচে পড়া আরম্ভ করবে। তাহলে ও আস্তে আস্তে ও কি আবার ভূমিতে চলে আসছে, তখন কিন্তু মিলিত হবে না বা দেখা সাক্ষাৎ হবে না তাদের মধ্যে, বুঝতে পারছি। তাহলে সরি, এটা হবে হবে কখন, যদি এই বস্তুটা মোটামুটি একটা হাইটে উঠে এবং ততক্ষণে যদি ও কি উপর থেকে ওই হাইটের নিচে নেমে আসতে পারে, তখন কিন্তু তাদের মধ্যে কি এটা মিলিত হওয়া সম্ভব, বুঝতে পারছি। বা এরকমও হইতে পারে, মনে করো কথার কথা, এই যে ও উঠলো এখানে, এরপরে কি ধরো এখান থেকে আবার কি নামা শুরু করছে, মানে ও সর্বোচ্চ এখানে উঠছে, এখন ও ততক্ষণে মনে করো এখানে আসছে। এখন নিক্ষেপের মুহূর্তে এবং পরের মুহূর্তে এখানে কিন্তু দেখা করবে না। তো মনে করো এবার ও নিচে পড়তে শুরু করছে, ও কি নিচে পড়তে শুরু করছে, বাট নিচে পড়ার সময় এটার চেয়ে এটার বেগটা কি হবে, বেশি হবে, কারণ ও কিন্তু অলরেডি কি একটা হাইট নেমে আসছে না। আমরা বলছিলাম পরন্ত বস্তুর বেলায় বস্তু যত সময় যায় বেগটা বাড়তে থাকে। তো এই জায়গায় মনে করো ও পড়তেছে, বাট ওর বেগটা বেশি হওয়ার কারণে হয়তো এই যে নিচে এসে এখানে কোথাও একটা তারা কি করতে পারে, মিলিত হইতে পারে। এরকম অনেকগুলো সিচুয়েশন হইতে পারে, এটা তোমাকে আমি জাস্ট সিমুলেশনটা দেখালাম যে এরকম এরকম ঘটনা ঘটতে পারে। আমরা তিনটা সম্ভাবনা দেখছি, যে একেবারে মুখোমুখি মিলিত হইতে পারে, এ একদম উপরে উঠলো এই দিক থেকে নামলো একদম মুখোমুখি এরকম হইতে পারে, বা মিলিত না হইতে পারে, ও উঠে
জাস্ট কি ও আসার আগে পড়ে গেছে ভূমিতে, তাহলে আর মিলিত হবে না। ও উঠলো, ও ততক্ষণে কাছাকাছি আসছে কিন্তু ডিরেক্ট দেখা করে নাই। ও যখনই পড়তে আরম্ভ করছে ও তখন কি বেশি গতি নিয়ে নিচের দিকে পড়তেছে, তখন হয়তো নিচে কোথাও এসে কি হবে, ভূমিতে পড়ার আগ মুহূর্তে মিলিত হইতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। তো এগুলো তো আমরা ব্যাখ্যা দিয়ে বুঝাবো না, আমাদের তো ম্যাথমেটিক্যাল ম্যাথ করে দেখাইতে হবে, গাণিতিক বিশ্লেষণ দিবে এটাতে। তো এটা আমি জাস্ট তোমাকে আগে বেসিক জিনিসটা বুঝালাম, মানে এখানে ঘটনাটা আসলে কেমনে ঘটতেছে বা এটা মিলিত হবে কি হবে না, এই মানে সিনারিওটা কেমন হইতে পারে, আমি জাস্ট ওটা তোমাকে একটু বুঝাইলাম। এবার ম্যাথ কেমনে করবো আমি তোমার একটু বলি। এখন আমরা তো অ্যাকচুয়ালি জানি না যে এটা মিলিত হবে কিনা, তো আমরা কি করবো এই জায়গায় প্রথমে একটা অ্যাজাম্পশন দিব, মানে আমরা ধরে নিব যে বস্তুটা ধরো 30 মিটারের মধ্যে কোনো একটা বিন্দুতে মিলিত হবে, এটা আমরা প্রথমে ধরে নিয়ে ম্যাথটা করব। সেকেন্ড লেকচার আমরা বাঘ হরিণের ম্যাথ করছিলাম, তোমরা নিশ্চয়ই দেখছো যে বাঘ হরিণকে ধরতে পারবে কিনা। তখন আমরা প্রথমে একটা অ্যাজাম্পশন দিতাম যে মনে করি একটা বিন্দুতে বাঘ হরিণকে কি করতে পারবে, ধরতে পারবে। এরপর আমরা গাণিতিকভাবে যাচাই করে দেখতাম যে এটা আসলে হওয়া সম্ভব কিনা, তখন আমরা কি করতে পারতাম, বুঝতে পারতাম। তো এইটাও আমরা সমীকরণ দিয়ে করব। ধরো আমরা এখানে একটা পয়েন্ট নিলাম সি, এবং আমরা বললাম যে মনে করি, যেখানে লিখে দিব এখন, মনে করি সি বিন্দুতে, মনে করি সি বিন্দুতে এ এবং বি বস্তু মিলিত হবে, মনে করি এটা বলে দিলাম। এবার তুমি যেহেতু পুরা উচ্চতাটাকে 30 মিটার পুরা হাইটটাকে দুইটা প্রান্তে ভাগ করছো, তাহলে উচ্চতাটা দুইটা অংশে বিভক্ত হয়ে গেছে না। একটা অংশ হচ্ছে ভূমি থেকে সি, একটা হলো উপর থেকে সি পর্যন্ত। তাহলে ভূমি থেকে সি এটাকে আমরা ধরলাম এক্স, ভূমি থেকে সি ওটাকে আমরা কি ধরলাম, এক্স মিটার ধরলাম। তাহলে এই যে উপর থেকে সি পর্যন্ত এটা কত হবে, সম্পূর্ণটা কি 30 মিটার না, এক্স হচ্ছে 30 মিটারের একটা অংশ, 30 মিটার থেকে একটা অংশকে তুমি এক্স দিয়ে আলাদা করে দিছো, তাহলে এটা কত হবে, এটা অবশ্যই 30 মাইনাস এক্স হবে না, বুঝতে পারছি। অর্থাৎ এই 30 মিটারের হাইটটাকে তুমি দুই ভাগে ভাগ করে ফেলছো, একটা হলো এক্স মিটার, একটা হলো কি 30 মাইনাস এক্স মিটার। এখন আমরা বলছি বস্তু সি বিন্দুতে মিলিত হবে, তার মানে সি বিন্দু হচ্ছে তাদের মিটিং পয়েন্ট, অর্থাৎ ওখানে গিয়ে মিট করবে তারা। তাহলে এ বস্তুটাকে সি বিন্দুতে পৌঁছানোর জন্য এক্স মিটার দূরত্ব উপরে উঠা লাগবে, আবার এই বিন্দুতে দেখা করতে হইলে বিগও কিন্তু কোথায় আসতে হবে, 30 মাইনাস এক্স মিটার নিচে নেমে আসতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে 30 মাইনাস এক্স মিটার কি নিচে নেমে আসতে হবে। তাহলে নিক্ষিপ্ত বস্তুর জন্য উচ্চতা হবে কত, এক্স, আর পরন্ত বস্তুর জন্য উচ্চতা হবে কত, 30 মাইনাস এক্স। দেখা যদি করতে চাই দুইজনকে কিন্তু কি আসা যাওয়া মানে আসতে হবে মূলত এই পয়েন্টটাতে। তাহলে এখানে যেটা মনে রাখবে, এক্স কাজ করবে কার জন্য, নিক্ষিপ্ত বস্তুর জন্য, 30 মাইনাস এক্স কাজ করবে কার জন্য, পরন্ত বস্তুর জন্য, এবং দুইজনে মিলে সিতে দেখা সাক্ষাৎ করবে, আমরা ধরে নিচ্ছি। এবার আসো আমরা আলাদা আলাদা করে সমীকরণ লিখি। প্রথমে যদি আমরা বলি পরন্ত বস্তুর ক্ষেত্রে, প্রথমে যদি বলি পড়ন্ত বস্তু বা বি বস্তু বলতে পারো, পড়ন্ত বস্তু তো আসলে বি, তাহলে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে। এখন পড়ন্ত বস্তু কিভাবে আসছে, এইচ, এই যে আমরা সমীকরণ কোনটা ইউজ করব, এইচ ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এখন এইচ এর ভ্যালু কত ধরবো, আমরা বলছিলাম না এইচ কত হবে, পড়ন্ত বস্তু কতটুকু আসতে হবে দেখা করতে হলে, এই যে 30 মাইনাস এক্স, ওকে উপর থেকে নিচে আসতে হচ্ছে, উপর থেকে সি পর্যন্ত হাইট হবে ওর জন্য কত, 30 মাইনাস এক্স, এই যে 30 মাইনাস এক্স। ওর জন্য এই ভ্যালুটা কত, জিরো না, কারণ মুক্তভাবে পড়ন্ত, আদিবেগ শূন্য, আমরা অলরেডি দেখছি। হাফ জি, তাহলে এটা হচ্ছে কত, 4.9, অর্থাৎ জি এর মান হচ্ছে 9.8, ওটাকে আমরা 2 দিয়ে ডিভাইড করে দিছি, তাহলে কত হইলো 4.9, এখানে আছে কত, টি স্কোয়ার। বলো একটু আশা করি বুঝতে পারছি। এখানে আমি চাইলে জিরোটা আর লিখতেছি না, আশা করি তোমরা বুঝছো, আমি একেবারে জিরোটা দিয়ে জাস্ট এটুকু লিখতেছি। আমার প্রথম ইকুয়েশন হচ্ছে এটা, এটা হলো কয় নাম্বার ইকুয়েশন, 1 নাম্বার। অর্থাৎ পড়ন্ত বস্তুর জন্য সমীকরণ হবে কোনটা, এটা উচ্চতার সমীকরণ, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এইচ এর ভ্যালুটা একটু ভালো করে বুঝছো কিনা একটু বলবা, কেমন, একটু খেয়াল করবা। তুমি যদি এইটুকু বুঝতে পারো, এটা তো জাস্ট ভ্যালু বসাইছো, এখানে বুঝার তেমন কিছু নাই। এইটা 30 মাইনাস এক্স কেন হয়েছে, কারণ তুমি সি বিন্দুতে মিলিত বিন্দু হিসাব করছো, তাহলে সি বিন্দুতে কাকে আসতে হবে, পড়ন্ত বস্তুকে আসতে হবে। তাহলে পড়ন্ত বস্তুর জন্য এখানে মানে উচ্চতা হচ্ছে কত, 30 মাইনাস এক্স, কারণ তুমি টোটাল উচ্চতাটাকে দুইটা অংশে বিভক্ত করছো। এইবার আসো পরের পয়েন্ট, নিক্ষিপ্ত বস্তু। তাহলে নিক্ষিপ্ত বস্তু হচ্ছে এ, এখানে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এভাবেও লিখতে পারো, বা এ বস্তুর ক্ষেত্রে এভাবেও বলতে পারো, একই কথা। তাহলে এইখানে আমরা সমীকরণ কোনটা ইউজ করব, এখানে সমীকরণ সেম, এইচ এর সমীকরণটা ইউজ করবো, যেহেতু দূরত্ব উচ্চতা দেওয়া আছে, এর ক্ষেত্রে এক্স দেওয়া আছে, তাহলে ওর ক্ষেত্রে কিন্তু এবার মাইনাস হবে, একটু মনোযোগ দিবা কেমন।
এখানে কিন্তু কি হবে মাইনাস, কারণ নিক্ষিপ্ত বস্তু, এখানে কিন্তু প্লাস হয়েছিল, এবার আসবে মাইনাস। তাহলে এইচ এর ভ্যালু কত? এটা কার জন্য ইউজ করতেছ? নিক্ষিপ্ত বস্তুর জন্য। তাহলে মিলিত বিন্দু হচ্ছে সি তে। তাহলে সি তে যদি এই বস্তুটাকে গিয়ে মিলিত হইতে হয়, তাহলে ও কতটুকু উচ্চতা উঠতে হবে? ওকে এক্স মিটার উচ্চতা উঠতে হবে। তাহলে এইচ এর মান হবে এখানে কত? এক্স। ইউটির মান এখানে কি জিরো হবে? না, নিক্ষিপ্ত বস্তুর জন্য তো একটা আদিবেগ থাকে, ওই যে বলছে কত বেগে নিক্ষেপ করছিল, 20। তাহলে 20 টি, টি এর ভ্যালু আমরা জানি না। হাফ জি, এটাকে আমি একেবারে 4.9 লিখতেছি, অর্থাৎ জি কে যদি তুমি 2 দিয়ে ভাগ করে দাও 9.8 কে 4.9 পাবা, সাথে আছে কি টি স্কয়ার। তাহলে এটা আমার কত নম্বর সমীকরণ? 2 নম্বর। আশা করি বুঝতে পারছি। তাহলে নিক্ষিপ্ত বস্তু দেখো তুমি এক্স এর ভ্যালু বের করছো, এবার কি করবা? জাস্ট সমাধান করবা। তুমি 2 নাম্বার থেকে এক্স এর ভ্যালুটা কোথায় বসায় দাও? 1 নম্বরে বসায় দাও। তাহলে এবার বলবা এক্স এর মান 1 নং এ বসিয়ে, 1 নং এ বসিয়ে, 1 নং এ যদি আমরা বসাই 30 মাইনাস এক্স, ঠিক আছে? তাহলে মাইনাস এক্স এর জায়গায় এটা বসে যাবে। তাহলে মাইনাস এক্স এর জায়গায় যদি বসাই, এই যে মাইনাস 20 টি মাইনাস 4 পয়েন্ট কত 9 টি স্কোয়ার ইকুয়াল টু, এখানে কি আছে 4.9 টি স্কোয়ার। এই যে বুঝিও একটু, এই দেখছো, দুঃখিত। তাহলে 30 মাইনাস, এই যে এটা হলো এক্স এর ভ্যালু, এই যে এক্স, এক্স এর জায়গায় এক্স এর ভ্যালুটা বসাইছি, আর ওই পাশে কি আছে 4.9 টি স্কোয়ার, ওটা বসে গেছে। তাহলে এখানে 30, এটা মাইনাস 20 টি, আর এটা মাইনাসে মাইনাসে কত হয়ে যাবে প্লাস 4.9 টি স্কোয়ার, আর ওই পাশে কি আছে ওইখানেও 4.9 টি স্কোয়ার। তাহলে এই 4.9 টি স্কোয়ার, এই 4.9 টি স্কোয়ার, এটা কাটা, ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে না? তাহলে এখানে আসছে কি 30 মাইনাস 20 টি। তাহলে আমি লিখতে পারি 30, 20 টি ওদিকে চলে যায়, প্লাস হয়ে যাবে। তাহলে টি ইকুয়াল টু কত আসতেছে 30 ডিভাইড বাই কত 20। তাহলে এখানে টি এর ভ্যালু আসবে কত 1.5 সেকেন্ড। কত সেকেন্ড? 5 সেকেন্ড। এই যে, তাহলে আমরা একটা টি এর ভ্যালু পাইছি। কি পাইছি এখানে? টি এর ভ্যালু। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে টি ইকুয়াল টু 1.5 সেকেন্ড পরে হয়তো তারা কি করবে, সি বিন্দুতে দেখা করবে। এখনো কিন্তু তুমি শিওর হও নাই, তুমি টাইমের ভ্যালু দিয়ে কখনো এটাকে জাজ করতে পারবে না। টাইমের ভ্যালু এখানে পজিটিভ আসছে, এটা ঠিক আছে, বাট টাইমের ভ্যালুটা বসিয়ে তোমাকে এক্স এর ভ্যালুটা চেক করতে হবে, অর্থাৎ দূরত্বের মানটা ঠিক আছে কিনা। দূরত্ব যদি নেগেটিভ হয়, ঋণাত্মক হয়, তাহলে কিন্তু মিলিত হবে না। তাহলে এখানে টাইম বের করছো, এটা হইতে পারে যে 1.5 সেকেন্ড পর দেখা করবে, কিন্তু এইটা দিয়ে আগে তোমাকে এক্স এর ভ্যালুটা যাচাই করা লাগবে যে এক্স এর মানটা ঠিক আছে কিনা। তাহলে এখন যদি আমরা পরের পার্টটা করি, আমি নিচে করতেছি, জাস্ট এখানে একটু দেখো, এখানে নিচে করতেছি। তাহলে এখানে বলবো টি এর মান কত নম্বরে বসাবো? এক্স হচ্ছে 2 নম্বরে, 2 নং এ বসিয়ে। তাহলে কত? এক্স ইকুয়াল টু 20 টি, আমি একেবারে টিটা বসাই দিচ্ছি। 20 টি মানে 20 মাল্টিপ্লাইড বাই 1.5 মাইনাস হচ্ছে 4.9 টি স্কোয়ার, 4.9 ইন্টু টি হচ্ছে কত 1.5 স্কোয়ার। তাহলে এখানে কত আসে আমরা যদি একসাথে বসাই, 20 ইন্টু 1.5, এটা হচ্ছে 30, আর 1.5 স্কোয়ার ইন্টু 4.9, এটা হচ্ছে 11.025। তাহলে 30 হচ্ছে, এটা হচ্ছে 11.025। আচ্ছা, তাহলে এখন যদি বিয়োগ করি আমরা, আসবে হচ্ছে 18.975, 18.975 মিটার। এবার একটু ভালো করে তাকাও, এই যে দেখো তোমার এক্স এর ভ্যালুটা কি আসছে? পজিটিভ আসছে। এই যে এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালুটা কি আসছে? পজিটিভ। দূরত্বের মানটা পজিটিভ, টাইমও কি আসছে? পজিটিভ। দূরত্ব যদি পজিটিভ আসে, টাইমও যদি পজিটিভ আসে, তাহলে বুঝতে হবে এই ক্ষেত্রে এই বস্তুটা, মানে তুমি যে সম্ভাবনাটা চিন্তা করছিলা যে সি বিন্দুতে এ এবং বি বস্তু কি হবে, মিলিত হবে, তাহলে এই বস্তুটা আসলেই মিলিত হবে। মানে তোমার সম্ভাবনাটা, এই যে এখানে যে সম্ভাবনাটা তুমি হিসাব করছো, এটা কারেক্ট। বুঝতে পারছো? মানে তুমি যে অনুমানটা করে নিছিলা যে সি বিন্দু দিকে কি হবে, ওরা দুইজন মিলিত হবে, এটা তো আমরা অনুমান করে ম্যাথটা করছি, তাই না? তাহলে আমরা বলতে পারি যে এখানে কি হবে, অ্যাকচুয়ালি তারা মিলিত হবে, এটা আমরা বলতে পারি। বুঝতে পারছি আশা করি। তাহলে এখানে আমি একটু শুরু থেকে বলি, লেখা আশা করি একটু ক্লোজ হয়ে গেছে। তোমরা তো ধাপে ধাপে উঠাইছো, একটু খেয়াল করবে। আমরা কিন্তু প্রথমে এদিকে করছি, তারপরে এই পাশটাতে আসছিলাম। একটু বলি, প্রথমে আমরা কি করছি, আমাদেরকে উদ্দীপক দিয়ে দিছে, একটা বস্তুকে উপর থেকে উপরে নিক্ষেপ করছে, আবার একই সময় আরেকটা বস্তুকে উপর থেকে ফেলে দিছে। প্রশ্ন করছে বস্তুদ্বয় তাদের যাত্রাপথের মাঝখানে মিলিত হবে কিনা। তা আমরা বলতেছি যেহেতু ওদেরকে এইভাবে, এই যে অবস্থা, এটা হলো চিত্র, তাহলে আমরা একটা পয়েন্ট ধরে নিছি যে মনে করি তাদের যাত্রাপথের মাঝখানে একটা বিন্দু আছে সি, যেখানে তারা হয়তো মিলিত হবে।
এটা আমরা ধরে নিছি অনুমান, ওই অনুমানের উপর ভিত্তি করে আমরা ম্যাথ করব। এই জন্য আমরা প্রথমে কথাটা কিভাবে বলছি যে মনে করি ওরা সি বিন্দুতে মিলিত হবে। সি বিন্দু দেওয়ার সাথে সাথে এটা দুইটা পার্টে বিভক্ত হয়ে গেছে না, একটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর দিক থেকে আর একটা পরন্ত বস্তুর দিক থেকে। তাহলে সি বিন্দুতে যদি তারা মিলিত হতে চায় তাহলে এ বস্তুটাকেও কিন্তু কোথায় সিতে আসতে হবে, বি বস্তুটাকেও কোথায় আসতে হবে সিতে আসতে হবে। তাহলে আমরা নিচ থেকে দূরত্বটা এক্স কাউন্ট করছি, উপর থেকে দূরত্বটা কত 30 - x কাউন্ট করছি। এবার আমরা পরন্ত বস্তুর জন্য একটা সমীকরণ লিখছি, নিক্ষিপ্ত বস্তুর জন্য একটা সমীকরণ লিখছি, যেখানে সময়টা আননোন ছিল, আমরা টাইম কত সময় পর মিলিত হবে ওটা বের করছি। তাহলে দেখো এই যে টাইম আমরা বের করছি, সমীকরণ আশাগুলো কঠিন না, দূরত্বেরই সমীকরণ, জাস্ট এই যে উচ্চতা। তাহলে এইচ ইকুয়াল টু এটা কেন বসছে, কারণ পরন্ত বস্তু কোনটা বি, ও যদি সিতে আসতে চায় ওকে 30 - x মিটার দূরত্ব নামতে হবে, এই জন্য 30 - x বসছে। আর এখানে এই যে জি কে ভাগ করছি 4.9 টি স্কয়ার। একইভাবে নিক্ষিপ্ত বস্তুর জন্য সেম সমীকরণ, নিক্ষিপ্ত বস্তুর বেলায় মাইনাস হবে, সমীকরণে মাইনাস বসাইছি, ওর জন্য দূরত্বের মান হচ্ছে এক্স। কেন, কারণ নিক্ষিপ্ত বস্তু যদি সি বিন্দুতে পৌঁছায় বা সি বিন্দুতে যেতে হয় মিলিত হওয়ার জন্য, তাই ওকে এক্স মিটার উপর উঠতে হবে, এই জন্য ওর জন্য দূরত্ব হচ্ছে কত এক্স। তাহলে টিটা আননোন ছিল, টিটা আমরা বসায় রাখছি। এরপর এক্স এর মানটা জাস্ট 1 নং সমীকরণে বসাই দিচ্ছি, যে বলছি এক্স এর মান 1 নং বসিয়ে আমরা টিটা বের করছি। অর্থাৎ টি এর মান যেহেতু পজিটিভ আসছে, আমরা বলতে পারি যে 1.5 সেকেন্ড পর, মানে এই ঘটনাটা শুরুর অর্থাৎ নিক্ষেপের বা পরন্ত পড়ার 1.5 সেকেন্ড পর বস্তু দুইটা কি হবে মিলিত হবে। আমরা এটাকে আরেকটু শিওরিটি বাড়াইছি কখন, টি এর মানটা আমরা এই সমীকরণে বসাইছি। কেন, আমরা যে এক্সটা ধরে নিয়েছিলাম যে ভূমি থেকে 1 মিটার উচ্চতায়, ওটাকে আমরা ওই মানটা চেক করছি যে ভূমির মানটা বা দূরত্বের মানটা এখানে পজিটিভ আসে কিনা। আমরা টি এর মানটা বসিয়ে দেখলাম যে এক্স এর মান কি আসছে, পজিটিভ আসছে। তাহলে আমরা বলতে পারি এই জায়গায় আমরা যে অনুমানটা করছি এটা সঠিক আছে, অর্থাৎ আমাদের অ্যাজাম্পশনটা ঠিক আছে, বস্তু দুটোটা সি বিন্দুতে কি হবে মিলিত হবে, কারণ দূরত্ব পজিটিভ আসছে, সময়ও পজিটিভ আসছে। বুঝতে পারছি আশা করি। এই প্রশ্নে তুমি কিন্তু দুইটা পার্ট করছো, একটা হলো সময় নির্ণয়, একটা দূরত্ব নির্ণয়। সময় নির্ণয় মানে কতক্ষণ পরে, কত সময় পরে মিলিত হবে, সেইটার উত্তর হলো এইটা। ভূমি থেকে কত উচ্চতায় মিলিত হবে, সেটার উত্তর হচ্ছে এটা। তো এই প্রশ্নটা আরো দুই রকম, দুইটা ভার্সন আছে, আরো দুইটা কথা বলতে পারে। এক, এখানে জাস্ট কি বলছে, বস্তুদ্বয় মিলিত হবে কিনা, এটা একটা বলছে। এখন আমি বলি তোমাকে এই প্রশ্ন এবার এরকম করতে পারে, বস্তুদ্বয় কত সময় পর মিলিত হবে। অর্থাৎ এখানে মিলিত হওয়াটা ক্লিয়ার করে রাখছে ওরা, জাস্ট তোমাকে সময়টা বের করতে বলছে যে বস্তুদ্বয় কত সময় পর মিলিত হবে। যদি এটা বলে সেম প্যাটার্ন, তখন তোমাকে এই লাস্টের বক্সটা করতে হবে না, দূরত্ব বের করতে হবে না, জাস্ট টাইম পর্যন্ত বের করবা, সময়টা কত সময় পর মিলিত হবে এটুকু। আবার এভাবেও বলতে পারে বস্তুদ্বয় ভূমি থেকে কত উচ্চতায় মিলিত হবে, এটা বললে তখনও তোমাকে এই পুরোটা করতে হবে যে বস্তুদ্বয় ভূমি থেকে কত উচ্চতায় 18.975 মিটার উচ্চতায় মিলিত হবে। এই যে ভূমি থেকে 1 মিটার উচ্চতায় বলছো না তুমি, তাহলে এক্স এর ভ্যালুটাই তো কি ভূমি থেকে উচ্চতা, এই যে ভূমি থেকে উচ্চতা। তাহলে এই 3 নাম্বারের কয়টা প্রশ্ন হওয়া সম্ভব, 3টা প্রশ্ন। একটা হলো এই যে মিলিত হবে কিনা, তখন তোমাকে এইভাবে করে টাইমও বের করতে হবে, দূরত্বও বের করতে হবে। দ্বিতীয় নাম্বার হইতে পারে বস্তুদ্বয় কত সময় পর মিলিত হবে, তখন শুধু পুরাটা সেম টাইম পর্যন্ত করবা, লাস্টের এটা করার দরকার নাই। লাস্ট ওয়ান হচ্ছে বস্তুদ্বয় ভূমি থেকে কত উচ্চতায় মিলিত হবে, তখন এই পুরাটাই করতে হবে যে ভূমি থেকে কত উচ্চতায়, 1 মিটার উচ্চতায়, এই যে এক্স এর ভ্যালু। বুঝতে পারছি, এটাই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট এই ক্যাটাগরিতে। আবার এটাই আমি যদি বলি যে মানে তোমার জন্য সবচেয়ে কঠিন ম্যাথ যদি চিন্তা করি, মোটা কঠিন বলবো না, মানে একটু সমীকরণ রিলেটেড কমপ্লিকেটেড, বাচ্চাদের কাছে আসলে এই জিনিসগুলো একটু কমপ্লিকেটেড মনে হয়। এই যে সমীকরণ ধরে ম্যাথ বের করা, একটা সমীকরণ থেকে একটা সমীকরণ মান বসানো, এর আগের গুলো তো মনে করো সূত্র নির্ভর ছিল, তুমি সূত্র বসাইছো, ভ্যালু বসাই দিছো, তোমার আননোন ভ্যালুটা বের হয়ে গেছে। বাট এই জায়গায় কিন্তু সমীকরণ ধরে আবার ওটাকে সলভ করা একটু কঠিন মনে হয়। বাট আমি মনে করি তুমি যদি বেসিকটা বুঝো, চিত্রটা বুঝতে পারো, কনসেপ্ট খেয়াল করো ভালো করে ভিডিওটা, আশা করি তোমার এটা কঠিন মনে হবে না। একটু ভালো করে বুঝে সুন্দর করে কি করবা, নিজে নিজে প্র্যাকটিস করবা। এবং আমি বলছিলাম এই ম্যাথটা করার সময় আমি যখন করাবো তখন তোমরা করবা না, আগে ভালো করে ম্যাথটা বুঝবা, কিভাবে বলতেছি, কিভাবে করতে বলতেছি, আমি কিভাবে করতেছি, তারপর তোমরা নিজেরা সেটাকে আবার শুরু থেকে খাতাই করবা। এই হচ্ছে বিষয়। তাহলে এই ছিল আমাদের সিকিউ 2 পরন্ত এবং নিক্ষিপ্ত বস্তুর জন্য। এই দুইটা সিকিউ মোটামুটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মানে যে প্রশ্নগুলো বোর্ড এক্সামগুলোতে আসছে। এটা আমরা এটাতে আরেকটা সিকিউ রাখবো চিন্তা করছিলাম, বাট আমার এখন মনে হচ্ছে যে এর বাইরে আপাতত শুধু গতি চ্যাপ্টারের জন্য আর কিছু নাই। আরেকটা বিষয় একটু বলি, চ্যাপ্টার 2 গতি, চ্যাপ্টার 3 বল এবং কাজ ক্ষমতা শক্তি মোটামুটি তো রেলেভেন্ট, এটা তোমরা জানো। অর্থাৎ গতির ইকুয়েশনগুলো শুধুমাত্র গতির চ্যাপ্টারে ইউজ হয় বিষয়টা এমন না, এগুলো কিন্তু বলের চ্যাপ্টারও এই সূত্রগুলো দিয়ে ম্যাথ করতে হয়।
তারপর কাজ ক্ষমতা শক্তিতেও কিন্তু কি করতে হয়, ম্যাথ করতে হয়। কাজ ক্ষমতা শক্তিতে কিন্তু একটা পার্ট আছে এই যে পরন্ত বস্তুরই, ওই যে যখন যান্ত্রিক শক্তি, বিভব শক্তি, গতিশক্তি বের করতে দেয়, ওই জায়গাতেও কিন্তু পরন্ত এবং নিক্ষিপ্ত এইরকম কিছু কনসেপ্ট এখানেও আসবে। তো আমরা পরন্ত বস্তুর জন্য গতি চ্যাপ্টারে আপাতত আর কনসেপ্ট বা কন্টেন্টগুলো দিব না, আমরা এই দুইটা সিকিউই করব, প্রথমটা আর এটা। মোটামুটি গতি চ্যাপ্টারের প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে। এটার পাশাপাশি যখন চ্যাপ্টার 4 এর আমি লেকচারগুলো দিব, দেখবে চ্যাপ্টার 4 এও একটা টপিক থাকবে এরকম, ওইখানেও কিছু কি পরন্ত নিক্ষিপ্ত বস্তুর যেগুলো সম্মিলিত কোয়েশ্চেন চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 4 মিলে করে, ওগুলো ওইখানে থাকবে। তাহলে ওইটা সহ যখন করবা, তোমার ওভারঅল এই টপিকটাতে আর কোনো প্রবলেম থাকবে না। তাহলে আপাতত শুধু চ্যাপ্টার, যেহেতু এটা আমি চ্যাপ্টার 2 এর জন্য রেডি করছি এগুলা, চ্যাপ্টার 2 তে শুধু চ্যাপ্টার 2 এর জন্য, এর বাইরে আর তেমন কোনো মানে কন্টেন্ট নাই এখানে, ঠিক আছে। পরন্ত এবং নিক্ষিপ্ততে এই প্রশ্নগুলো সচরাচর হয়ে থাকে, একদম বেসিক চ্যাপ্টার 2 এর। চ্যাপ্টার 2 এর সাথে কোলাবোরেশন করে অন্য চ্যাপ্টার থেকে যখন কোয়েশ্চেন হবে মিক্সড করে, তখন সেগুলো আমরা দেখব। যেমন বলের ক্ষেত্রে হইতে পারে, বলও কিন্তু বস্তু নিক্ষেপ পরন্ত এটা এরকম থাকে, একইভাবে হচ্ছে চ্যাপ্টার 4 এও থাকবে। তো যখন আমরা চ্যাপ্টার 4 করব, তখন কিন্তু এই টপিকটা আমাদের আবার আসবে। আমরা তখন এখানে মিলিতভাবে ওই যে বিভব শক্তি, গতিশক্তি, এইগুলো দিয়ে আমরা কি করবো, ম্যাথ করতে দেখবো, তখন এটা আরেকটু রিভিশন হবে তোমাদের। বাট এই কন্টেন্টটা শুধুমাত্র চ্যাপ্টার 2 এর একেবারে বেসিক, এখানে কিন্তু কোনো মিক্সড নাই, কোনো চ্যাপ্টারের কোনো কনসেপ্ট এখানে অ্যাড হয় নাই, জাস্ট চ্যাপ্টার 2 এর বেসিক দিয়েই এই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো তুমি সলভ করছো। আশা করি বুঝতে পারছি। তো আমরা 3টা লেকচার রাখছি, আমরা লেকচারগুলোকে খুব বেশি বড় করতে চাই নাই, আমরা চাইছিলাম আরও সংক্ষিপ্তভাবে করব, কিন্তু আসলে কন্টেন্ট বা প্রশ্নগুলো অনেক বেশি হওয়ার কারণে আমরা মানে একটু লেন্দি হয়ে গেছে, হয়তো 1 আওয়ার একটু পার হয়ে গেছে। তবে একটু ধৈর্য নিয়ে সুন্দর করে ধাপে ধাপে যদি তুমি একটু দেখো, লেকচারগুলো ফলো করো, ম্যাথগুলো যেভাবে বলছি সেভাবে যদি করো, গতি চ্যাপ্টারে আশা করি আর তোমার কোনো তেমন প্রবলেম থাকবে না। আমরা যা যা টাইপ ছিল মোটামুটি সবগুলো সুন্দর মতো কাভার করে দেওয়ার চেষ্টা করছি। তাহলে আমরা প্রথমে চিন্তা করছি আগে সিকিউগুলো দিব, গতি চ্যাপ্টারে এমসিকিউ লেকচার আমরা আপলোড করব। তবে আগে আমরা সিকিউর প্রশ্নগুলা বা প্রত্যেক চ্যাপ্টারের গাণিতিক সমস্যা যেগুলো বোর্ডের জন্য ইম্পর্টেন্ট সিকিউ প্রবলেম, আগে আমরা সেগুলো শেষ করব। দেন এমসিকিউতে আবার এমসিকিউর জন্য আলাদা আলাদা লেকচার থাকবে, চ্যাপ্টার 2, 3 এটার উপর আলাদা করে আমরা একটা প্লেলিস্ট রেডি করে দিব তোমাদের জন্য, বিশেষ করে যারা এসএসসি 26 ব্যাচ, সামনে তোমাদের পরীক্ষা, তোমাদেরকে টার্গেট করে মূলত আমরা এই কন্টেন্টগুলো রেডি করতেছি। ঠিক আছে, এই ছিল আমাদের গতি চ্যাপ্টারের ওভারঅল আলোচনা। একটু সুন্দর করে ভালো করে একটু চেষ্টা করবা বুঝে করার, নিজে নিজে একটু প্র্যাকটিস করার সময় দিবা একটু, আশা করি তেমন কঠিন কিছু থাকবে না, পারবো আশা করি। তাহলে আমাদের এতটুকুই থাকবে, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।